হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি ক্লাসে। আমি তোমাদের সাথে আছি ইমতিয়াজ, পড়াশোনা করছি সুনামগঞ্জ মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। তো আমরা আগের ক্লাসটাতে এই চ্যাপ্টারটার প্রথম পার্ট পড়ছিলাম, অর্থাৎ এই সালোক সংশ্লেষণের আগ পর্যন্ত আমরা পড়ছিলাম, রাইট? হ্যাঁ, আমরা সালোক সংশ্লেষণের আগ পর্যন্ত পড়ছিলাম, হ্যাঁ, অর্থাৎ পার্ট 1-এর মধ্যে। তো আজকে ইনশাল্লাহ আমরা পার্ট 2-তে সালোক সংশ্লেষণ থেকে শুরু করে যতটুকু পর্যন্ত যাইতে পারি আর কি। তো চলো শুরু করি। আশা করি তোমরা আগের ক্লাসটা করছো। আচ্ছা, দেখো, সালোক সংশ্লেষণ জিনিসটা কি, ফটো ইংলিশ নামটা কি সালোক সংশ্লেষণের? এই সালোক সংশ্লেষণের ইংলিশ নামটা হচ্ছে তোমার ফটোসিনথেসিস। কী নাম ভাই? ফটোসিনথেসিস। এই যে সালোক সংশ্লেষণ, এটার ইংলিশ নাম হচ্ছে ফটোসিনথেসিস। এখন আমি যদি এটাকে ভাগ নিই, ফটো মানে হচ্ছে আলো, ঠিক আছে? ফটো মানে হচ্ছে আলো, আমরা যে আলো দেখি এটাকে ইংলিশে বলা হয় ফটো, হ্যাঁ, ফটো, হ্যাঁ। তো সিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষণ। এখানে সালোক সংশ্লেষণটাকে যদি আমরা এখন পড়ি, হ্যাঁ, সালোক সংশ্লেষণ জিনিসটা কি আমি তোমার যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে সূর্যের আলোকে কাজে লাগাইয়া, অর্থাৎ সূর্যের আলো এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইড। তাহলে বুঝিও জিনিস কী কী লাগতেছে এখানে। একটা হচ্ছে সূর্যের আলো, আর একটা হচ্ছে বাতাসের অক্সিজেন। এই দুইটা একসাথে হয়ে এবং সাথে পানি, এই তিনটা জিনিস মিলে উদ্ভিদের খাদ্য তৈরি করে। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ। এটা আমি তোমার সংক্ষেপে বলছি। এখন আমরা ব্রডলি এখানে পড়বো। কীভাবে পড়বো দেখো। প্রথমে পড়তেছি, সবুজ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তার মানে কি বলছে? এরা সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। বুঝছো আমার কথাটা? আমি যেটা বলছি ওইটাই, মানে এরা সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ সূর্যালোকটা থাকবে, অর্থাৎ যে আলোটা থাকবে, সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কার্বন ডাইঅক্সাইড, পানি, এই দুটো জিনিস মিলে কি তৈরি হবে? কার্বোহাইড্রেট। অর্থাৎ এই খাদ্যটা তৈরি করবে ওটাই কার্বোহাইড্রেট, বুঝছো? ওটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। তো এখন এই যে তাহলে সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে এখানে তিনটে জিনিস লাগে, সূর্যালোক লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, আবার হচ্ছে তোমার এই পানিও লাগে, ঠিক আছে? এতটুকু। এরপর দেখো কি বলছে, সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন যদি তোমাদেরকে আমি বলি সালোক সংশ্লেষণের সংজ্ঞা কী, অথবা সালোক সংশ্লেষণ কাকে বলে, তখন তুমি কি লিখবা? তাহলে তখন তুমি লিখবা, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে উদ্ভিদ যে প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তাকে বলা হয় সালোক সংশ্লেষণ, ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা আমি তোমাদের একটু লিখে দিই, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, নাইলে আমি লিখে দিতাম না। তাহলে কি বলছি আমরা, যে সূর্যালোকের উপস্থিতি, কিসের উপস্থিতি? সূর্যালোক। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি, তাহলে কার্বন ডাইঅক্সাইড ও পানি, আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে যে প্রক্রিয়ায় কি তৈরি হবে? কার্বোহাইড্রেটটা নিয়ে তোমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কার্বোহাইড্রেট জিনিসটা হচ্ছে একটা খাদ্যের অবস্থা, হ্যাঁ। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয়, ওই আমরা পড়ছি না শর্করা, তো শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, অর্থাৎ একটি খাদ্য আর কি, খাবার বলছিলাম যে উদ্ভিদে, হ্যাঁ, গাছের বিতরণ হয় না, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে কি বলে ভাই? তাকে সালোক সংশ্লেষণ বলে। এখন সালোক সংশ্লেষণ আর একটা ইংলিশ নাম কি বলছিলাম? ফটোসিনথেসিস, ঠিক আছে? সালোক সংশ্লেষণ অথবা ফটোসিনথেসিস বলে। ওকে, এই সংজ্ঞাটা তোমরা প্রয়োজনে তোমার বইয়ে সুন্দর করে এক সাইড দিয়ে লিখে রাখিও, কারণ এখানে সংজ্ঞাটা একটু বড় মনে হইতেছে, তো আমি গোছাই দিলাম এখানে, এভাবে তুমি লিখতে পারবা সুন্দর মতো, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে যাইলে আমরা কি পাবো? আমি একটু এটাতে যাই, দেখো এরপরটা কি, আচ্ছা আমি বইয়ে, আচ্ছা বইয়ে একটু দাগাই দিই। তাহলে বইয়ে হচ্ছে তোমার এই যে এখান থেকে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে পানি, কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, এতটুকু। এই প্রক্রিয়াকে বলা হয় কি? সালোক সংশ্লেষণ। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপরটাতে আমরা কি কোথায় যাব? এরপর দেখো এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো আমি এই পার্ট 1-এর মধ্যেই বলছিলাম যে আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উদ্ভিদে খাদ্য তৈরি করে। তাহলে এখানে এই প্রক্রিয়া কী হয়? আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো সূর্যালোক থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো কি বলছে, সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে সঞ্চিত রাখে। উদ্ভিদে সঞ্চিত এই খাদ্যের উপরই মানবজাতি এবং অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে। বুঝছো কি বলছে? বলছে যে সবুজ উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করছে, হ্যাঁ, বা করবে সালোক সংশ্লেষণের মাধ্যমে, সেটা তার উদ্ভিদ তার নিজের কাজে ব্যবহার তো করবেই, এবং সাথে সাথে বাকি যে অবশিষ্টগুলো থাকবে ওগুলা ফল, মূল, কাণ্ড, পাতা ইত্যাদিতে কী হয়? জমা থাকে। এখন দেখো আমরা যে ফল খাই, ওই ফলটার মধ্যে কি হয়? ওই যে বাকি অবশিষ্ট অংশটুকু কী থাকে? জমা থাকে, হ্যাঁ, তো ওইটা আমরা খাই। তাহলে দেখো, মানুষ উদ্ভিদ থেকে খায়, মানুষ কোনো কিছু নিজে তৈরি করতে পারে না। হ্যাঁ, এখন তুমি বলো ভাই তৈরি করে না কি? আমাদের তো ধান চাষ করে মানুষ, ওইটা চাষ করে মানুষ, কিন্তু দেখো ধান চাষ করে মানুষ, কিন্তু ধান হয় ধান গাছে, অর্থাৎ ধান উদ্ভিদে। বুঝছো? তো এই জন্য হচ্ছে গিয়ে মানব জাতি এবং অন্যান্য জীবজন্তুর নির্ভরশীলতা হচ্ছে উদ্ভিদের মধ্যে খাবারের জন্য। খাবারটা উদ্ভিদ থেকেই গ্রহণ করতে হয়। কারণ কেন করতে হয়? কারণ দেখো মানুষের মধ্যে কি নাই? প্লাস্টিড নাই, হ্যাঁ, বা ক্লোরোফিল নাই। এই জন্য মানুষের মধ্যে কি হয় না? সালোক সংশ্লেষণটা মানুষে হয় না, বা জীবজন্তুতে হয় না। এই জন্য উদ্ভিদেই সালোক সংশ্লেষণ হয়, উদ্ভিদে খাবার তৈরি হয়, উদ্ভিদ থেকেই মানুষ গ্রহণ করে বা জীবজন্তুরা গ্রহণ করে উদ্ভিদের উপরেই নির্ভরশীলতা থাকে। ঠিক আছে, এতটুকুই। এরপর আসো সালোক সংশ্লেষণের উপকরণগুলো কী কী, অর্থাৎ সালোক সংশ্লেষণের কী কী লাগবে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড। এগুলো সবগুলো হচ্ছে কি সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ। এই জিনিসটা খুব ভালো মতো মুখস্থ করতে হবে ভাই, যে সালোক সংশ্লেষণে কী কী লাগে। তাহলে একটা লাগে হচ্ছে ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, তারপরে আছে তোমার এগুলাই লাগে। আচ্ছা, তো দেখো কী কী লাগে। ক্লোরোফিল লাগবে, আলো লাগবে, পানি লাগবে এবং কার্বন ডাইঅক্সাইড লাগবে। ঠিক আছে, এই চারটা জিনিস লাগবে। তাহলে প্রথম হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড লাগবে, ক্লোরোফিল লাগবে, আলো লাগবে, পানি লাগবে। ঠিক আছে, তাহলে দেখো ক্লোরোফিল, আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এগুলোই লাগবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, আমি তোমাদেরকে বিক্রিয়াটা একটু পরে দেখাচ্ছি। এর আগে তোমরা এই যে এখানে যে রিডিংটা আছে এটা আমরা শেষ করে ফেলি, তারপর বিক্রিয়াটা দেখাবো। ওকে, তো এখন দেখো এরপর কি বলছে, এখানে দেখো পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। বুঝছো? এই একটা কথা, পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। তাহলে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোথায় হয়? পাতার মেসোফিল টিস্যুতে। তাহলে পাতার কোথায় হয়? মেসোফিল টিস্যুতে। তাহলে পাতার মেসোফিল টিস্যুতে কী হয়? সালোক সংশ্লেষণটা হয়। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান কোনটি? তাহলে কি হবে? যে মেসোফিল টিস্যু। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান হচ্ছে এটা, যে কোথায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয় সবচেয়ে বেশি। ঠিক আছে, অর্থাৎ প্রধান স্থান কোনটি, সেটা হবে কি? পাতার মেসোফিল টিস্যু। সেই সাথে এই জিনিসটাও ইম্পর্টেন্ট, এই যে কী কী উপকরণ লাগে। ঠিক আছে, বহুপদী কতগুলো প্রশ্ন আছে না, ওগুলোতে আসবে। ঠিক আছে, এই উপকরণগুলো থেকে। ঠিক আছে, বুঝছো আশা করি। আচ্ছা, এরপরে দেখো আমরা যাই, স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে CO2 গ্রহণ করে। অর্থাৎ দেখো বায়ু থেকে পাতা আমি বলি তোমাকে, এখানে এই জিনিসটাতে বুঝো, এই যে এখানে স্টোমা অথবা পত্ররন্ধ্র বলছে না, এই স্টোমা অথবা পত্ররন্ধ্র জিনিসটা কি ভাই? স্টোমা অথবা পত্ররন্ধ্র জিনিসটা হচ্ছে পাতার উপরে একটা ছিদ্র টাইপের জিনিস থাকে, ওটা দিয়ে কি হয়? পাতা থেকে কিছু অতিরিক্ত পানি বের হতে পারে, আবার বাতাস থেকে কি ঢুকতে পারে? কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে ওই দিয়ে। তো ওই স্টোমাটা দিয়ে কি ঢুকবে পাতার মধ্যে? কার্বন ডাইঅক্সাইডটা বাতাস থেকে ঢুকবে, বায়ু থেকে। আর উদ্ভিদ মূল দিয়ে পানি শোষণ করে, ওই মূল দিয়ে পানি শোষণ করে ওটা কোথায় যাবে? পাতার মধ্যে যাবে। আর ওদিক থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় যাবে? এই পত্ররন্ধ্র দিয়ে পাতার মধ্যে আসবে। তাহলে দুইটা একই জায়গায় যাবে। কোন জায়গায় যাবে? দুইটা যাবে হচ্ছে ক্লোরোফিলের মধ্যে। পাতার মধ্যে কি থাকে ভাই? ক্লোরোফিল থাকে। কি থাকে? ক্লোরোফিল। ওই ক্লোরোফিলের মধ্যে পত্ররন্ধ্র দিয়ে কে আসবে? বায়ু থেকে। দেখো আমি তোমার দেখাই একটু,
আমার একটু সময় দাও। আচ্ছা দেখো, তাহলে আমি মনে করি এটা একটা গাছ আঁকলাম, কথার কথা, সরি ভাই, আমার আসলে কী আঁকতেছি আমি বুঝতেছি না, গাছ হচ্ছে না কেন। আচ্ছা আঁকি, দেখি সুন্দর করে আঁকার চেষ্টা করি। আচ্ছা এটা আঁকলাম, এটা আঁকলাম, হচ্ছে মনে করি এটা একটা গাছ আঁকলাম, হ্যাঁ। আচ্ছা এটা একটা গাছ আঁকলাম, কথার কথা। আচ্ছা আরও একটু সুন্দর করি, মনে করো এটা আঁকলাম, যাক। আচ্ছা আঁকছি, যতটুকু হয়েছে ততটুকু। তো এরপর হচ্ছে এদিকে মূল দিতে হবে অবশ্যই, অবভিয়াসলি। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে উদ্ভিদের মূল, হ্যাঁ। তো এখন দেখো এখানে এখানে পানি আছে না, এখানে পানি আছে, আমরা জানি যে মাটির নিচে পানি থাকে। তো উদ্ভিদ দেখো, উদ্ভিদ কী করবে, এই যে মাটি থেকে কী নিবে, মাটি থেকে সে পানি নিবে, কী নিবে, এদিক দিয়ে মূলের মাধ্যমে পানি শোষণ করবে না, হ্যাঁ পানি শোষণ করে পানিগুলো এদিকে উঠবে মূল থেকে। আর সেমভাবে আমাদের এখানে এটা কি এয়ার না, কোন কালার দিব, এই কালার দিই। তাহলে দেখো এটা কি, এখানে এগুলো কি আমাদের এয়ার, বাতাস না গাছের চারপাশে। তো এই যে দেখো এগুলো কি উদ্ভিদের পাতা না, গাছটার পাতা না, এই যেগুলো, এই যে এগুলো এখানে উদ্ভিদের পাতা না, হ্যাঁ পাতা। এই পাতাটা মনে করো এই যে পাতা, এই পাতাটাকে যখন তুমি দেখবা, এখানে এই পাতার মধ্যে কী থাকবে ভাই, দেখো এই পাতাগুলোর মধ্যে এখানে ছোটো ছোটো কিছু ছিদ্র থাকে, এগুলো দেখা যায় না, বুঝছো। এই ছিদ্রগুলোকে তুমি, এই ছিদ্রগুলো হচ্ছে পত্ররন্ধ্র বলা হয়। এই ছিদ্রগুলো কী বলা হয়, পত্ররন্ধ্র, হ্যাঁ। এই ছিদ্রকে বলা হয় পত্ররন্ধ্র। ওই ছিদ্রগুলো দিয়ে বাতাস, এই যে বাতাস থেকে বায়ুগুলো ঢুকবে। তো ঢুকার পরে হচ্ছে তোমার এই যে এখান থেকে এদিকে যাবে, এই পানিটা উপর দিকে উঠছে, উঠে এখানে আসছে, এরপর হচ্ছে এখান থেকে বায়ুটা আসছে, দুটো এখানে একই জায়গায় এসে তারপরে এখানে শ্বাস সংশ্লেষণটা হবে। তো ওই যে জায়গাটায় হয়, ওই জায়গাটার নাম কি দিছে, ম্যাসোফিল টিস্যু। অর্থাৎ এই যে পাতার মধ্যে একটা টিস্যু থাকে, ওই টিস্যুটার নাম কি ভাই, ম্যাসোফিল টিস্যু। ওই টিস্যুতেই শ্বাস সংশ্লেষণটা হয়, বুঝছো। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যাক এগুলো একটু মুছি, বেশি হিজিবিজি লাগবে পরে। আচ্ছা তারপরে তোমার এখানে, আচ্ছা এরপরে এখান থেকে আর তেমন কিছু নাই, আমি যাই পরের দিকে, সামনের দিকে যাই। সামনের দিকে গেলে কোথায় যাব, দেখো কি বলছে, জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে। অর্থাৎ দেখো যেগুলো জলজ উদ্ভিদ, ওগুলো কী হয়, পানিতে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইডগুলো আছে ওগুলো নেইবে, এটাই বলছে। এরপর দেখো এখানে আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস পাইছি আমরা। দেখো বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে 0.3% CO2 আছে। দেখো বায়ুমণ্ডলে, এই যে দেখো বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে কতটুকু, 0.03%, আর পানিতে কতটুকু থাকে, 0.3%। এখন তুমি আমাকে বলো এখান থেকে কোনটা বেশি, এটা বেশি না এটা বেশি। দেখো এটা হচ্ছে 0.03, তাহলে আগে 0 মানে কি 0.00, অর্থাৎ 0.0, তাহলে এটা অনেক কম না, আর এটা হচ্ছে 0.3, এটা থেকে বেশি, এটা থেকে পানিতে বেশি। অর্থাৎ পানিতে কার্বন ডাইঅক্সাইড কী থাকে, বেশি থাকে। কোথায় বেশি থাকে ভাই, পানিতে। তাহলে তোমাকে যদি বলে জলজ উদ্ভিদে এবং স্থলজ উদ্ভিদের মধ্যে কার সালোক সংশ্লেষণ বেশি হবে, অবশ্যই জলজ উদ্ভিদে বেশি হবে, অবশ্যই জলজ উদ্ভিদে বেশি হবে না, কারণ পানিতে কি সালোক সংশ্লেষণ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। তো কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে কি তোমার হয় বেশি, কী বলে, সালোক সংশ্লেষণের হারও বেশি। তাহলে জলজ আর স্থলজের মধ্যে সালোক সংশ্লেষণ কার বেশি হবে, জলজ উদ্ভিদগুলোর মধ্যে। কেন বেশি হবে, দেখো বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03% আর পানিতে থাকে 0.3%, এই জন্য, ঠিক আছে। তাহলে অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য, কি বলছে এখানে, অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য, এটা একটি জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণটা কি একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়া কী কী দেখো, এটা একটা এটার নাম শুনো, এটা একটা বিক্রিয়ার নাম জারণ বিজারণ, ঠিক আছে, এটা তোমরা পরে পড়বা কেমিস্ট্রিতে। এটা একটি কী বিক্রিয়া ভাই, এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া, হ্যাঁ। দেখো এই প্রক্রিয়া কে জারিত হয়, কে বিজারিত হয়, H2O, অর্থাৎ পানি জারিত হয়। কে জারিত হয়, পানি, আর বিজারিত হয় কে, CO2। তাহলে কে বিজারিত হবে, CO2। তাহলে H2O জারিত হয়, CO2 বিজারিত হয়, কোথায়, কোন প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এগুলো একটু মনে রাখো, এই জিনিসটা, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এই যে এটা, ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আমরা এখানে একটা জিনিস বাদ দিয়ে আসছি না, সেটা হচ্ছে বিক্রিয়াটা। এই বিক্রিয়াটা অনেক 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 ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ এই বিক্রিয়াটা, ঠিক আছে। এই বিক্রিয়াটা একদম মুখস্থ করতে হবে। এখন আসো আমি তোমার বিক্রিয়াটা বুঝাই। বিক্রিয়াটা বোঝানোর জন্য আমাকে তোমার একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে, আমি আর আলাদা একটা পেজ নিই, দাঁড়াও, সেটা হবে হ্যাঁ এখানেই নিই, এটাতে নিলে সমস্যা হবে না আশা করি।
দেখো আমি বলছিলাম সালোকসংশ্লেষণ বিক্রিয়া কীভাবে হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি দিয়ে হয়। কী দিয়ে হয় ভাই? কার্বন ডাইঅক্সাইড এবং পানি দিয়ে হয়। বলছিলাম না যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কি তৈরি হয়, পানি হতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। এটা বলছিলাম না সংজ্ঞাতে। তো ঠিক আমি সংজ্ঞাটাই লিখবো। কী লিখবো? CO2 মানে কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস কী লিখবো? পানি। কারণ বলছি না পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে, পানি এবং কি মিলে? কার্বন ডাইঅক্সাইড মিলে। ওটাই তো বলছিলাম। তাহলে কথার সাথে কাজের মিল রাখতে হবে। এরপর বলছিলাম যে সূর্যালোক এবং সূর্যালোকের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে। তো এই জন্য আমি এখানে দিলাম, এখানে হচ্ছে আলো, সূর্যালোক, আরেকটা জিনিস লাগবে, সেটা কি? এটা হচ্ছে ক্লোরোফিল। তাহলে এই দুইটা জিনিস এখানে থাকবে। ঠিক আছে ভাই? তাহলে এই দুইটা জিনিস এখানে থাকবে। এখন দেখো আমি বললাম যে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হতে কি তৈরি হয়? শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট তৈরি, খাদ্য বা কার্বোহাইড্রেট তৈরি হয়। তো ওই যে শর্করা জাতীয় কার্বোহাইড্রেটের সংকেতটা হচ্ছে C6H12O6। ঠিক আছে? এরকমই তো ছিল মনে হয় না? হ্যাঁ দেখো, তাহলে কি তৈরি হয়েছে? C6H12O6। তাহলে এটা কি তৈরি হইলো ভাই? এটা হচ্ছে, আচ্ছা এটা আমি একটু করি, অন্য কালারে লেখা উচিত। আচ্ছা দেখো, তাহলে কী তৈরি হয়েছে? C6H12O6। তো এই জিনিসটা কি? তুমি আমার বলতে পারো না যে ভাই এই জিনিসটা কি? এখন আমি তোমার বলি, এই জিনিসটা হচ্ছে আমাদের এমন একটা, এই জিনিসটা হচ্ছে আমি বলছিলাম না যে আলো, সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হতে কী পাই আমরা? কার্বোহাইড্রেট পাই। হ্যাঁ, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। ওই যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, ওই খাদ্যটার রাসায়নিক বা সংকেত হচ্ছে এইটা, মানে ওটাকে সংকেত আকারে প্রকাশ করে কীভাবে? এই যে এটা দিয়ে প্রকাশ করে সংকেত আকারে, বুঝছো? এটাই কার্বোহাইড্রেট, এটাই কি? কার্বোহাইড্রেট। এখন দেখো, একটু আগে আমি তোমার বলে আসছিলাম না যে এই যে এখানে দেখো, একটু আগে বলে আসছিলাম যে অক্সিজেন এবং পানি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত দ্রব্য। সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য কী কী? অক্সিজেন এবং পানি। এটাও ইম্পর্টেন্ট। অক্সিজেন এবং পানি হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপজাত দ্রব্য অথবা বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট মানে কি? উপজাত দ্রব্য মানে কি? অর্থাৎ আমি তৈরি করতে চাইছি একটা, তৈরি হয়ে গেছে অন্যটা সাথে, তো যেগুলা আমার দরকার নাই, দরকারের বাইরে, ওগুলো হচ্ছে উপজাত। ঠিক আছে? তো সেমভাবে বলছে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হচ্ছে কি? সালোকসংশ্লেষণের উপজাত দ্রব্য। তো উপজাত দ্রব্য বলতে কি মানে? হচ্ছে আমার এই যে কার্বোহাইড্রেটের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানিও কিছু পরিমাণে আসবে, বুঝছো? জায়গা তো বসাচ্ছেন। আচ্ছা আচ্ছা দেখি তাহলে কি হবে। দেখো, কার্বোহাইড্রেট এবং পানির সাথে কি তৈরি করছে? এই কার্বোহাইড্রেটের সাথে পানি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উপজাত দ্রব্য হিসেবে তৈরি হবে। কী হিসাবে তৈরি হবে? উপজাত হিসাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে আমরা অন্যভাবে লিখি, সেগুলো হচ্ছে উপজাত হিসেবে আসছে। কী হিসেবে আসছে ভাই? উপজাত হিসেবে আসছে। তাহলে এটা হচ্ছে CO2 এবং H2O। ঠিক আছে? এই দুটো হচ্ছে উপজাত হিসেবে আসছে। কেন উপজাত বলছি? কারণ আমি বলছিলাম তোমার, আমি যেটা তৈরি করতে চাচ্ছি ওটা তৈরি না হয়ে অন্য একটা কিছু তৈরি হয়েছে, এই জন্য এটাকে কী বলে? উপজাত বলে। ঠিক আছে? তো এখন আমি তৈরি করতে চাইছি কি? আমার উদ্দেশ্য হচ্ছে কার্বোহাইড্রেটটা তৈরি করা, কিন্তু সাথে এই দুটো জিনিসও তৈরি হয়ে গেছে, এই জন্য এই দুটো জিনিস কি? উপজাত দ্রব্য, বুঝছো? তো এখন দেখো আমার সংজ্ঞাটা মিলছে না? সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি হতে কার্বোহাইড্রেট তৈরির যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকে বলা হয় কি? সালোক সংশ্লেষণ। ঠিক আছে? এখন একটা জিনিস এখানে সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটাতে সমতা করতে হবে। কি সমতা করতে হবে? এখানে এদিকের সাথে মিল নাই। কি মিল নাই? দেখো, তোমার এখানে কার্বন আছে কয়টা? 6টা। এখানে কার্বন 6টা না? এই যে দেখো, C6 মানে এটা হচ্ছে কার্বন। সি মানে কি? সি মানে হচ্ছে কার্বন। ওই যে তোমরা কেমিস্ট্রিতে পড়বা, রসায়নে পড়বা যে এই সংকেতগুলা। এই সি মানে হচ্ছে কার্বন। সি দ্বারা কী বোঝায়? কার্বন বোঝায়। এই সি মান দ্বারা কী বোঝায়? তাও কার্বন বোঝায়। ঠিক আছে? তো এখানে 6টা আর এখানে একটা, 7টা কার্বন। আর এখানে কয়টা আছে ভাই? দেখো এখানে কয়টা আছে? এখানে শুধু একটা কার্বন আছে। কয়টা কার্বন আছে? একটা কার্বন। ঠিক আছে? আচ্ছা একটু আমরা দেখি। আচ্ছা এখন দেখো, এখানে কয়টা কার্বন? 6টা কার্বন। ঠিক আছে? এখানে কয়টা কার্বন? 6টা। সেমভাবে এখন আমি যদি, আচ্ছা একটা জিনিস, আচ্ছা আমি তো একটা জিনিস ভুল লিখছি, সরি।
আমরা একটা জিনিস খুবই ভুল হয়ে গেছে। সেটা কি জিনিস দেখো, আমি বলছিলাম যে বলছি ঠিক কিন্তু লিখছি ভুল। কী ভুল লিখছি এই জন্য আমি বলছি কি মিলতেছে না কেন। দেখো অক্সিজেন এবং পানি কি হয়, উপজাত দ্রব্য হয়। কে? অক্সিজেন আর পানি। তাহলে উপজাত কে কে হবে? অক্সিজেন আর পানি। আমি উপজাত কি লিখছি? কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে এটা ভুল হয়েছে। তাহলে উপজাত কী হবে ভাই? উপজাত হবে অক্সিজেন আর পানি। তাহলে উপজাত কী হবে? অক্সিজেন আর পানি। উপজাত হচ্ছে অক্সিজেন, উপজাত হচ্ছে অক্সিজেন আর পানি। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে উপজাত। এখন বলছি, এরপর কি বলছিলাম যে এটাকে সমতা করতে হবে। দেখো এই সাইডে কার্বন কয়টা আছে? 6টা। কার্বন কয়টা আছে? 6টা। আর এই সাইডে আছে কয়টা? একটা। আমার এটার দুই সাইড মিলাইতে হবে। মিলানোর জন্য আমি কি করব এখন? দেখো মিলানোর জন্য আমি কি করব? আমি মিলানোর জন্য করব হচ্ছে, এটা একদম ইউনিক একটা কালার নিতে হবে। দেখো মিলানোর জন্য আমি কি করব? মিলানোর জন্য এখানে যেহেতু 6টা আছে এই সাইডে, ডান পাশে, বাম পাশে আমি 6টা আনবো। 6টা কীভাবে আনবো? এর আগে আমি একটা 6 দিলাম। তাহলে দেখো এই 6 কার্বন, এটা তো 6 কার্বন, এটা তো 6 কার্বন। আগে 6 আর এই পাশে 6 মানে একই কথা। হ্যাঁ, আগে 6 মানে কার্বনও 6টা, অক্সিজেনও 6টা। কিন্তু দেখো এখানে অক্সিজেন 2টা আছে, আগে আছে 6টা। তাহলে অক্সিজেন হয়ে গেছে 12টা। ঠিক আছে, কিন্তু কার্বন 6টা। তো কার্বন এদিকে 6, এদিকে 6, মিলছে না? মিলছে। এরপরে আমরা মিলাবো হচ্ছে অক্সিজেন। এরপর কি মিলাবো? অক্সিজেন মিলাবো। এখন অক্সিজেন কীভাবে মিলাবো? দেখো অক্সিজেন আমার আচ্ছা, এখানে দেখো অক্সিজেন কয়টা আছে? এখানে 6টা। এখানে এই যে অক্সিজেন 6টা না, এখানে কয়টা আছে? 8টা। এই 2টা, এখানে এই যে O2 2টা, আর এখানে আছে 6টা। তাহলে কয়টা হয়েছে? 8টা। এখানে এই যে এখানে H2O ওর সাথে আরেকটা অক্সিজেন আছে না? হ্যাঁ আছে আরেকটা। তাহলে এখানে কয়টা হয়েছে? 9টা। তাহলে এখানে হয়েছে 9টা অক্সিজেন। আর আমার এদিকে দেখো, এদিকে OH, এখানে একটা অক্সিজেন, এখানে 2টা, 3টা। তাহলে এখানে 3টা আর এখানে 9টা। তাহলে আমার এটা মিলাইতে হবে। কীভাবে মিলাবো? দেখো কীভাবে মিলাবো, আমি যদি এখানে 6 দিই তাহলে 6টা অক্সিজেন হবে এটা এই সাইডে। আর হচ্ছে আচ্ছা একটু দেখো, এরপরে আমি এখানে তোমাদের এই বিক্রিয়াটাতে দেখো, এখানে হচ্ছে আচ্ছা এখন একটা জিনিস দেখো, আমার এখানে কি মিলাতে হবে? অক্সিজেন মিলাতে হবে। ঠিক আছে, অক্সিজেন মেলানোর জন্য আমি কী করবো? আগে হিসাব করবো এদিকে কয়টা আছে, এদিকে কয়টা আছে। এদিকে আছে কয়টা হিসাব করছি আমরা? দেখো এখানে একটা জিনিস ভুল হয়েছে, ভুলটা হচ্ছে এই যে দেখো এখানে অক্সিজেন 2টা রয়ে গেছে, এটা হিসাব করা হয়নি। দেখো তাহলে এখানে এই যে 2টা অক্সিজেন, সাথে আছে 6, তাহলে 6 × 2, তাহলে কয়টা হবে? 8টা। কয়টা অক্সিজেন হবে? 8টা অক্সিজেন। এখানে কয়টা অক্সিজেন টোটাল? সরি 8টা না, ভুল বলতেছি কেন। এখানে হচ্ছে 6 × 2 = 12, এখানে 12টা অক্সিজেন। ঠিক আছে, আর এখানে কয়টা? একটা। তাহলে টোটাল কয়টা হয়েছে? টোটাল 13টা অক্সিজেন। টোটাল 13টা এদিকে। আর এদিকে কয়টা আছে? 6টা। 6, এদিকে আছে 2, 2, তাহলে কয়টা হয়েছে? 6 2 8, আর দিকে আছে 1, 9টা। তাহলে এদিকে 9 আর এদিকে হচ্ছে 13টা। তাহলে 9টা আর 13টা। তাহলে আমারে দুই সাইড মিলাইতে হবে। এখন মেলানোর জন্য আমি কি করব? দেখো আমি যদি এখানে একটা 6 দিই বা এখানেও একটা 6 দিই, এরপর কয়টা হয় দেখো, এরপর কয়টা হবে? এদিকে 6, এদিকে হচ্ছে 12, তাহলে কয়টা হয়েছে? 12 আর 6 18টা। 18টা না? হ্যাঁ 18টা। তাহলে দেখো এদিকে এখানে আছে 6টা, 6, এখানে আছে 6 2 12, এখানে আছে এই যে এখানে একটা, এখানে আগে 6, তাহলে এখানেও 6, তাহলে 12 6 কত? 18, 18 6 কত? 24, 24টা না? হ্যাঁ 18 6 24টা। এখন দেখো আমার এদিকেও 26টা মিলাইতে হবে। এদিকে 24টা হয়েছে, এদিকেও 24টা মিলাইতে হবে। কীভাবে 24টা মিলাবো? দেখো মিলানোর জন্য আমি কি করব? এখানে আছে 12, এখানে আছে 1, 13। তো এখন আমার 24টা মিলাইতে হবে না? এখানে যদি আমি একটা 12 দিই, হ্যাঁ এখানে যদি একটা 12 দিই, তাহলে 12টা অক্সিজেন এখানে, 12টা অক্সিজেন এখানে। তাহলে এই সাইডে 12, এই সাইডে 12, মানে এই 12 এই 12 যোগ করলে 24টা হয় না? আর এইদিকে তো আগে 24 হিসাব করলামই, তাহলে এখানে একটা 12 দিতে হবে। বুঝছো এখন? তাহলে এবার অক্সিজেন হিসাব করো। এখানে আছে সরি, আচ্ছা এই যে এখানে আছে, দেখো এখানে আছে কয়টা? এখানে আছে 6 প্লাস এখানে আছে 12, এখানে আছে 6, তাহলে 6 6 12 আর 12 কত? 24, এখানে টোটাল 24টা। সেমভাবে এখানে 12টা, এখানে 12টা, 24টা। বুঝছো? তাহলে আশা করি সমতাটা বুঝছো, কিন্তু তোমাকে এটা মুখস্থ রাখতে হবে এই বিক্রিয়াটা। ঠিক আছে, এই বিক্রিয়াটা কী করতে হবে? মুখস্থ রাখতে হবে এই বিক্রিয়াটা।
আচ্ছা, তো এরপরে আমরা এখন জানবো হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। হ্যাঁ, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কীভাবে হয় বা কী কী আছে এর মধ্যে সব কিছু আমরা এখন জানবো। তো এখন দেখো এখানে কি বলছে, প্রথমে দেখো সালোক সংশ্লেষণ একটি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। তাহলে কি বলছে, এটা একটা জটিল প্রক্রিয়া, অর্থাৎ এটা অনেক অনেক কিছু থাকে এটার মধ্যে। হ্যাঁ, অর্থাৎ অনেক জটিল একটা প্রক্রিয়া এটা, ঠিক আছে, এটা বলছে। তো দেখো এরপরে কি বলছে আরেকটা জিনিস, 1905 সালে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন। তাহলে ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান নামে একজন বিজ্ঞানী, উনি কী করছে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে? দুইটা ভাগ। এখন দুইটা ভাগ অর্থাৎ দুইটা পর্যায় কী কী? একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে কী বলছে? আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ এখানে আলো লাগবে, ঠিক আছে, এটা কি আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায় মানে কি, এখানে সূর্যের আলোটা থাকা ম্যান্ডাটরি, অর্থাৎ অবশ্যই সূর্যের আলো এখানে থাকতে হবে, ঠিক আছে। এরপর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ মানে কি, অর্থাৎ এটাতে আলো লাগবে না, আলো থাকলেও হবে না থাকলেও হবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে আর একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। তাহলে এই দুটো পর্যায়ে কে ভাগ করছেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তাহলে কে ভাগ করছে ভাই? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তাহলে ব্ল্যাকম্যান কী করছে, এই প্রক্রিয়াকে দুটা পর্যায়ে ভাগ করছে। পর্যায় দুইটা কী কী? একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আসো যে আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়ে কী কী হয় আমরা দেখবো এখন। আচ্ছা, তো দেখো আমি প্রথমে তোমাদেরকে এভাবে দেখাই আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কী বলছে দেখো, আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য, যেটা বললাম এখানে আলোটা কি লাগবে, আলোটা অবশ্যই আলোটা লাগবে, যেহেতু আলোক নির্ভর পর্যায়, ঠিক আছে। তো এরপর কি বলছে দেখো, এ পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওই যে আমরা একদম প্রথমেই বলে আসছি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। হ্যাঁ, অর্থাৎ সূর্যের আলোটা রাসায়নিক শক্তির মাধ্যমে কনভার্ট হয়, অর্থাৎ রূপান্তরিত হয়, ঠিক আছে। এটাই বলছে এখানে, আবার ওই সেম কথাটা আবার বলছে, এই যে এখানে সেম কথাটা আবার বলছে, পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে কি বলছে দেখো, এ প্রক্রিয়ায় এটিপি, এ প্রক্রিয়ায় কি, এটিপি অথবা এডিনোসিন ট্রাইফসফেট। এটিপি জিনিসটা কি, এডিনোসিন ট্রাইফসফেট সব কিছুই তোমাদেরকে কি বুঝাই আনছি না, এটিপি জিনিসটা কই থেকে আসে সব কিছু বুঝাইছি আগের ক্লাসে আমি। আচ্ছা, তো এরপরে দেখো তাহলে কি বলছে, এই প্রক্রিয়ায় এটিপি অথবা এডিনোসিন ট্রাইফসফেট NADPH, আর একটা কী জিনিস এটা, NADPH। হ্যাঁ, অর্থাৎ এটা NADPH জিনিসটা কি, এটা হচ্ছে বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অর্থাৎ এটা হচ্ছে একটা তোমার ইন প্রোডাক্ট, অর্থাৎ দ্রব্য আর কি, উপজাত দ্রব্য। হ্যাঁ, দ্রব্য বলতে কি মানে একটা বিক্রিয়া হইলে লাস্টে কী কী জিনিস পাওয়া যায়, হ্যাঁ ওই রকম এই জিনিসটাও পাওয়া যায়, ঠিক আছে। তাহলে NADPHটার বাংলা নাম হচ্ছে যেটা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটা সম্পর্কে তোমাদের তেমন কিছু জানতে হবে না, শুধু এটা মনে রাখো NADPH। হ্যাঁ, এটা থেকে কী পাওয়া যায়, এটা থেকে শক্তি পাওয়া যায়, এটা থেকে পাওয়া যায় কি, শক্তি, আর এটা থেকে শক্তি বের হয়। এটা শক্তির রূপান্তরিত লুকায়িত অবস্থায় থাকে আর কি এটার মধ্যে, ঠিক আছে। ওই যে আমরা বলছিলাম না, শক্তি থাকে অনেক কিছু এটিপির মধ্যে, সেমভাবে এটার মধ্যে শক্তি থাকে। তো এখন দেখো, এবং হাইড্রোজেন আয়ন। তাহলে কি বলছে দেখো, আলোক নির্ভর যে কী কী হয়। আচ্ছা দেখো, এই প্রক্রিয়ায় এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট NADPH এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তাহলে কোন প্রক্রিয়ায় এগুলো উৎপন্ন হয় ভাই? এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে। তাহলে কোন প্রক্রিয়ায়? আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে কী কী উৎপন্ন হবে? আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হবে এটিপি অথবা অ্যাডিনোসিন ট্রাইফসফেট NADPH বা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর একটা হচ্ছে কি, হাইড্রোজেন আয়ন। তাহলে এই তিনটা জিনিস কখন উৎপন্ন হয়? এই তিনটা জিনিস উৎপন্ন হয় হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, ঠিক আছে। আলোক নির্ভর পর্যায়ে। এখন যদি তোমাকে আমি বলি কী কী উৎপন্ন হয়, তুমি বলতে পারবে না যে আলোক নির্ভর পর্যায়ে কী কী উৎপন্ন হয়। আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় হচ্ছে তোমার এটিপি, NADPH, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে এই তিনটা জিনিস কখন উৎপন্ন হয়? এই তিনটা জিনিস উৎপন্ন হয় হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়ে, ঠিক আছে। কেন তোমাকে বললাম আলোক নির্ভর পর্যায়ে? কারণ হচ্ছে দেখো, তোমার আলোক নির্ভর পর্যায়টাতে কী কী উৎপন্ন হয় এগুলো প্রশ্নতে আসে। হ্যাঁ, তোমাকে প্রশ্ন দিতে পারে যে আলোক নির্ভর পর্যায়ে নিচের কোন জিনিসটি উৎপন্ন হয় না, অথবা আলোক নির্ভর পর্যায়ে কী কী জিনিস কী উৎপন্ন হয়। তখন তোমাকে এই তিনটে জিনিস এগুলো MCQতে আসার সম্ভাবনা থাকে, যে এটিপি, NADPH, আরেকটা হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, এরপরে বলছে এই রূপান্তরিত শক্তি এটিপি এর মধ্যে সঞ্চিত হয়।
তাহলে দেখো এখানের মধ্যে যে শক্তি, এগুলোর মধ্যে শক্তি রূপান্তরিত থাকে। হ্যাঁ, তো বলছে এই রূপান্তরিত শক্তিটা এটিপি এর মধ্যে সঞ্চিত হয়। ওই যে আমি বলছিলাম না, শক্তি হয় রূপান্তরিত, শক্তি এই যে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, এটা কোথায় যায়? এটা হচ্ছে এটিপির মধ্যে সঞ্চিত হয়। কোথায় সঞ্চিত হয়? এটিপির মধ্যে। ওই যে আমরা বলছিলাম না, এটিপি এর মধ্যে যে ফসফেট গ্রুপ থাকে, ফসফেট গ্রুপের মধ্যে কী থাকবে? শক্তিটা জমা থাকে, আগেই বলে আসছিলাম। তো ওই এটিপির মধ্যে এই শক্তিটা সঞ্চিত হয়। এরপর দেখো এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই বিক্রিয়া কী করে? ক্লোরোফিল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কীভাবে পালন করে? দেখো, ক্লোরোফিল অণু আলোকরশ্মির প্রোটন শোষণ করে, শোষণকৃত প্রোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। ওই যে আমরা বলছিলাম অ্যাডিনোসিন ডাইফসফেট, একটা ফসফেট, দুইটা ফসফেট যুক্ত হলে একটা হলে মনোফসফেট, তিনটে হলে ট্রাইফসফেট, এভাবে না। তো এই যে এডিপি অজৈব ফসফেট অথবা ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। তাহলে বুঝছো এখানে কী করবে, বা এটিপিটা কীভাবে হয়? ক্লোরোফিল অণুটা কী করবে? সূর্যের আলো থেকে ফোটন শোষণ করবে। কী শোষণ করবে? সূর্যের আলোকরশ্মির ফোটন হচ্ছে একটা কণা। হ্যাঁ, তো ফোটনটা শোষণ করবে। কী করবে? ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে এবং ওই শোষণকৃত ফোটনটা থেকে কী করবে? শক্তি পাবে, শক্তি সঞ্চয় করবে। ওই শক্তি সঞ্চয় করে এডিপি। হ্যাঁ, এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে কি তৈরি করে? এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে তোমাকে যদি বলা হয় যে ফটোফসফোরাইলেশন কী, হ্যাঁ, বা ফটোফসফোরাইলেশন কাকে বলে, তখন তোমাকে এই জিনিসটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এখন তাইলে ফটোফসফোরাইলেশন কাকে কীভাবে লিখবা? যে ক্লোরোফিল অণু আলোকরশ্মির প্রোটন শোষণ করে, শোষণকৃত প্রোটন হতে শক্তি সঞ্চয় করে এডিপি অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে। এটা ভাই ক এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিসের জন্য? ক এর জন্য। এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে কোথা থেকে লিখবা? সেটা হচ্ছে আমি অন্য কালার দিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, ক্লোরোফিল অণু কী করবে? ক্লোরোফিল অণু কী করবে? ক্লোরোফিল অণু হচ্ছে আলোকরশ্মির প্রোটন শোষণ করে এবং শোষণকৃত প্রোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি এর সাথে এডিপি অজৈব ফসফেট এর সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ওকে, তো এই যে এটাকে এখানে বিক্রিয়াকার দেখাইছে যে এটা, এই যে তাহলে কি বলছে? বিক্রিয়াকারে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটাকে বলা হয়েছে কি? তোমার এই যে ফটোফসফোরাইলেশন। কি বলছে? ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এরপর দেখো সূর্যালোক এবং ক্লোরোফিল। কি বলছে? সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এ প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। তাহলে দেখো, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে কি বিয়োজিত হয়? পানি বিয়োজিত হওয়া মানে কি? পানি ভেঙে যায়। পানি কি হয়? ভেঙে যায়। ভেঙে গিয়ে যে H2O, পানির সংকেত এটা না, এটা ভেঙে গিয়ে কি তৈরি হয় বলছে? অক্সিজেন তৈরি হয়, হাইড্রোজেন তৈরি হয়, আরেকটা হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়। কি উৎপন্ন হবে? ইলেকট্রন উৎপন্ন হবে। ঠিক আছে? তো এই জিনিসটাও ইম্পর্টেন্ট। যেমন এখানে এটা, এই যে এটা সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? পানি বিয়োজিত হয়ে প্রশ্ন আসবে যে পানি বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? তিনটা জিনিসের নাম বলতে হবে। তিনটা জিনিস কি? এখানে হচ্ছে একটা অক্সিজেন আছে, এই যে একটা পানি বিয়োজিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন উৎপন্ন হয়, একটা হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়। এই তিনটা জিনিস জানতে হবে। তাহলে এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টপিক বা ইনফরমেশন। ওকে, এরপর হচ্ছে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়টা পড়বো। হ্যাঁ, আমরা এতক্ষণ পড়ছিলাম কি? আলোক নির্ভর পর্যায়। হ্যাঁ, আমরা পড়ছি আলোক নির্ভর পর্যায়ে। তো আলোক নির্ভর পর্যায়ে কী পাইছিলাম আমরা? যে আলোক নির্ভর পর্যায়ে কী উৎপন্ন হয়? আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় বা এটিপি উৎপন্ন হয়, NADPH উৎপন্ন হয়, আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এই তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এটা আমরা আরেকবার রিকেপ করলাম যে আলোক নির্ভর পর্যায়ে এটিপি উৎপন্ন হয়, হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, NADPH উৎপন্ন হয়। ঠিক আছে? আর এখানে পড়ছিলাম যে ফটোফসফোরাইলেশন মানে কি? যে ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে, শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি অজৈব ফসফেট অথবা ইনঅর্গানিক ফসফেট, এই যে ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। আর এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এরপর আরেকটি জিনিস পেয়েছিলাম আমরা, সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়, অর্থাৎ পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ফটোলাইসিস। এখন লাইসিস মানে কি ভাই? লাইসিস মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলা। ঠিক আছে? লাইসিস মানে কি? কোনো কিছু ভেঙে ফেলা।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে যাই। তো এখন দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। কি বলছে দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। ওই যেটা বললাম, আলোক নিরপেক্ষ অর্থাৎ আলো থাকলেও চলবে, না থাকলেও চলবে। ঠিক আছে, আলো থাকলেও চলবে, এটা না থাকলেও চলবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলছে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে। ঠিক আছে, তো দেখো বলছে যে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তো সরাসরি আলোর কোনো প্রয়োজন পড়ে না, তবে আলোর আলো থাকলেও চলতে পারে, কিন্তু আবার আলোর প্রয়োজন নাই, অর্থাৎ থাকলেও চলবে, না থাকলেও চলবে, এরকম। তো এরপর দেখো কি বলছে, বায়ুমণ্ডলে CO2 পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। যেমন পড়ে আসছিলাম না, যে বায়ুমণ্ডলে CO2 পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোথায় প্রবেশ করে, তোমার কোষের ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডগুলো থাকে সেগুলো পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। এরপর দেখো কি বলছে, আলোক পর্যায়ে তৈরি, দেখছো ওই যে আলোক পর্যায়ে তৈরি এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়নের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO2 বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। এখন দেখো, আমরা তোমাকে বলছিলাম যে সালোক সংশ্লেষণ জিনিসটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি হওয়া, অর্থাৎ যে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে কি তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে। আমরা এরকম একটা সংজ্ঞা পড়ছিলাম না। তো দেখো, কার্বোহাইড্রেট যে তৈরি করবে এই জিনিসটা, এই প্রক্রিয়াটা দুইটা ধাপে হয়। কয়টা ধাপে? দুইটা ধাপে। একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, আরেকটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে। তো আলোক নির্ভর পর্যায়ে কী পাইছি, আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে এতটুকু পর্যন্ত, যে আলোক নির্ভর পর্যায়ে তৈরি হবে এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়ন, অর্থাৎ আলোক নির্ভর পর্যায়টা এই তিনটে জিনিস তৈরি করে দিবে। এরপরের কাজটা তৈরি করবে কে? এরপরের কাজটা করবে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে তোমার কার্বোহাইড্রেট তৈরি করা। এই তিনটা জিনিস দিয়ে কী করে, কার্বোহাইড্রেট তৈরি করা। মানে আমাদের আলটিমেটলি গোল কী বা লক্ষ্য কী? আমাদের লক্ষ্য হচ্ছে কার্বোহাইড্রেটটা তৈরি করা। কার্বোহাইড্রেট তৈরি করার জন্য প্রথমে তোমার দুইটা ধাপ হয়, দুইটা পর্যায় হয়। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। একটা হচ্ছে আলোক নির্ভর, একটা আলোক নিরপেক্ষ। তো আলোক নির্ভর পর্যায়ে অর্ধেক কাজ করে। হ্যাঁ, কী কাজ? সে এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়ন তৈরি করে। এই এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়নকে ব্যবহার করে বা হাইড্রোজেন আয়ন, এগুলো এই তিনটে জিনিসের সাহায্যে কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডটা কী হয়, বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। তাহলে বুঝছো, ওই আলোক নির্ভর পর্যায়ে তিনটা জিনিস কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই তিনটা জিনিস দিয়েই আমাদের কার্বোহাইড্রেটটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা আমি তোমাদেরকে লিখে দিই, দেখাই দিই যে আলোক পর্যায়ে তৈরি এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়নের সাহায্যে আলোক নিরপেক্ষ পর্যায়ে CO2 বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। আশা করি বুঝছো। এরপর দেখো, সবুজ উদ্ভিদে CO2 বিজারণের তিনটি গতিপথ শনাক্ত করা হয়েছে, যেগুলো হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাজ ও স্ল্যাক্স চক্র এবং ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড বিপাক। অর্থাৎ CO2 যে বিজারিত হয়, হ্যাঁ, এই CO2 বিজারিত হওয়ার তিনটা গতিপথ, অর্থাৎ তিনভাবে এই CO2টা কী হইতে পারে, বিজারিত হইতে পারে। হ্যাঁ, ওই তিনটা তিনটা অবস্থা আর কি, মানে তিন অবস্থায় এটা বিজারিত হতে পারে। ওই তিনটাকে তিনটা গতিপথ বলছে। কি বলছে? গতিপথ, অর্থাৎ তিনটা পথ দিয়ে CO2 বিজারিত হয়। এই জন্য এটা বলছে যে CO2 বিজারণের তিনটা গতিপথ। এই তিনটা গতিপথের নাম কি, এগুলো জানতে হবে। এই তিনটা গতিপথের নাম হচ্ছে, একটা হচ্ছে ক্যালভিন চক্র, একটার নাম কি, একটা নাম হচ্ছে ক্যালভিন চক্র, আরেকটা নাম হচ্ছে হ্যাজ ও স্ল্যাগ চক্র, আরেকটা হচ্ছে ক্র্যাসোলিসিয়ান অ্যাসিড বিপাক। ঠিক আছে, তাহলে কয়টা জিনিস? চারটা জিনিস। ঠিক আছে, তিনটা জিনিস। ঠিক আছে, তো এর মধ্যে তোমার ক্যালভিন চক্র আর হচ্ছে হ্যাজ ও স্ল্যাগ চক্র, এই দুইটা তোমাদের লাগবে। ঠিক আছে, এই দুইটা নিয়ে এখানে নিচে আলোচনা করছে, আমরা পড়বো এখন। তো আশা করি তোমাদেরকে আমি এতটুকু পর্যন্ত বোঝাতে পারছি যে আলোক নির্ভর পর্যায়ে কেন, আলোক নিরপেক্ষ পর্যায়ে কেন। ঠিক আছে, বা আলোক নির্ভর পর্যায়ে কী হয়, আলোক নিরপেক্ষ পর্যায়ে কী হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, দেখো তাহলে আমরা এখন ক্যালভিন চক্র বা C3 গতিপথ, এটা আরেকটা নাম কি, C3। কেন C3 সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে একটা হচ্ছে ক্যালভিন চক্র বা C3 গতিপথ। এখন দেখো কি বলছে, যে CO2 আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে ক্যালভিন, বেনসন ও ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। কেন ক্যালভিন বলা হয়? ওই বিজ্ঞানী ক্যালভিন এই পথটা আবিষ্কার করছে, এই জন্য এর নাম বলা হয় ক্যালভিন চক্র। ঠিক আছে, ক্যালভিন, ব্যাসাম এগুলো লাগবে না, তেমন কিছু একটা। আত্তীকরণ, CO2 আত্তীকরণ মানে ওই যে বিজারণ বা ভেঙে যাওয়া। ঠিক আছে, একই কথা, আত্তীকরণ, ভেঙে যাওয়া, বিজারণ সব কিছু একই কথা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, ক্যালভিন তার আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। এই আবিষ্কারের জন্য সে কী পাইছে? নোবেল পুরস্কারও পাইছে। এত কিছু তোমাদের জানতে হবে না বলতে কি, এগুলো তোমার কখনো পরীক্ষা আসবে না আসলে। তো এরপর দেখো, অধিকাংশ, এর মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি, শোনো। কথাটা হচ্ছে, দেখো তুমি তোমার বইয়ে যা আছে
সব কিছু তুমি পড়ে শেষ করতে পারবা না, ঠিক আছে? সব কখনো পড়া যায় না, ঠিক আছে? আর সব কিছু পড়ে তুমি কখনো মনেও রাখতে পারবা না, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে। দেখো তুমি কি পড়বা, হ্যাঁ কি পড়বা তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কি কি বাদ দিতে পারবা বা কি কি তুমি বাদ দিলে তোমার সমস্যা হবে না, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে হবে। এখন তুমি গদবাদা বইয়ে এই প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন সব পড়লা, দেখবা যে আলটিমেটলি তোমার যেটা লাগবে ওইটাই তোমার মনে নাই, ঠিক আছে? এই জন্য তোমাকে বুঝতে হবে মানে তুমি কি পড়বা কি বাদ দিবা। তো এটা বোঝার জন্য তুমি তো নতুন, তুমি তো আর এগুলো সম্পর্কে জানো না বা অভিজ্ঞ না। তো তোমাকে কী করতে হবে, এই যে যেমন আমি এখন তোমার ক্লাস করাচ্ছি, আমার ক্লাস করতেছো, তো এখন তুমি এখানে আমি তোমার দেখো আমি আসলে তোমার লেভেল পার করে আসছি, ঠিক আছে না? তো আমি বুঝবো, আমি জানি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। তো তুমি যদি আমাকে বিশ্বাস করে পড়তে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দেবো যেগুলো দেখাই দিচ্ছি এগুলোর বাইরে কোনো প্রশ্নই আসবে না, ঠিক আছে? হ্যাঁ একটা দুইটা ভুল বা ব্যতিক্রম হইতেই পারে, স্বাভাবিক, মানুষ সব কিছু 100% করতে পারে না, ঠিক আছে? তবে আমি তোমার এনশিওর করতে পারি যতটুকু পড়াই তার মধ্য থেকেই আসবে, দু একটা ব্যতিক্রম হইতেই পারে, এটা বলা যায় না, ব্যতিক্রম সব কিছুতে হয়, ঠিক আছে? তো তো কথাটা বললাম কেন, কারণ হচ্ছে তোমার সব কিছু তুমি আসলে পড়ে পারবা না, অনেক পড়াশোনা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এরপর আমরা কোথায় ছিলাম, এরপর দেখো অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়, অর্থাৎ অধিকাংশ উদ্ভিদে এই C3 গতিপথের মাধ্যমে শর্করা তৈরি হয়। মানেটা কি দেখো, আমরা বলছিলাম যে আলোক নিরপেক্ষ পর্যায়ে কী হয়, CO2টা বিজারিত হয়ে ওই যে ATP NADPH আরেকটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, এই তিনটার সাহায্যে CO2টা বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করে না। কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট মানেটা কি শর্করা। তো এই যে শর্করাটা, এই যে CO2 বিজারিতটা হয়ে শর্করা তৈরি হয়, এই শর্করা তৈরি হওয়ার পথ কয়টা, দুইটা, একটা হচ্ছে C3 আর একটা হচ্ছে C4, অথবা ক্যালভিন চক্র আর একটা হচ্ছে স্ল্যাক চক্র, ঠিক আছে? অর্থাৎ এই দুইটা গতিপথে CO2টা বিজারিত হয়ে শর্করা তৈরি করে, বুঝছো কথা, বুঝছো? অর্থাৎ শর্করা তৈরি হয় CO2 থেকে দুইটা মাধ্যমে, একটা হচ্ছে C3 মাধ্যমে একটা হচ্ছে C4 মাধ্যমে। তো অধিকাংশ উদ্ভিদে কোন প্রক্রিয়া হয়, C3 প্রক্রিয়া হয়, ওইটা বলছে। এবং দেখো প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে একটু পর বলতেছি, দাঁড়াও। তাহলে দেখো প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে এ ধরনের উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয়। মানে কি দেখো, মানেটা হচ্ছে তোমার C3 যে গতিপথটা হয় বা এই যে ক্যালভিন চক্রটা হয়, এখানে এটা তো জাস্ট এভাবে দেখাইছে, বুঝছো? এর মধ্যে অনেক মেকানিজম আছে, হ্যাঁ অনেক তোমার ক্রিয়া বিক্রিয়া হয়। তো ওই যে ক্রিয়া বিক্রিয়া হয় যেমন যেমন তোমার আচ্ছা এটা না, এটা দিই, যেমন তোমার CO2, তো এই CO2 থেকে তোমার প্রথমে মানে CO2 থেকে ভেঙে আরেকটা বিক্রিয়া হয়, ঠিক আছে? বা আরেকটা অণু বা যৌগ হয়, ঠিক আছে? তো যৌগ হয়ে সেখানে প্রথম মানে একদম প্রথম যেটা স্থায়ী, মানে এটা ভেঙে যায় না, তৈরি হয়ে মানে CO2 থেকে আসে কি, মনে করো CO2 থেকে আসলো, এখানে কি বলছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, হ্যাঁ তো ফসফোগ্লিসারিক, আচ্ছা আমি লিখে দিই, এটা বারবার চলে যাচ্ছে কেন, আচ্ছা CO2, হ্যাঁ CO2 থেকে কি আসবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট বলছে, 3 কার্বন বিশিষ্ট, কত কার্বন, 3 কার্বন, ঠিক আছে? তো এই যে দেখো এই যে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আসছে, এটা হচ্ছে স্থায়ী পদার্থ। কি পদার্থ, স্থায়ী মানে কি, মানে হচ্ছে CO2 থেকে যে তৈরি হইলো, হ্যাঁ তৈরি হয়ে এটা স্থায়ী, মানে এটা আর ভেঙে যায় না। অনেক সময় কিছু জিনিস তৈরি হয়, এটা তৈরি হয়ে মানে আর মনে করো আরেকটা জিনিস তৈরি হইলো, আমি তোমার আগে কী বলবো, সেটা হচ্ছে মনে করো যে কোনো একটা কিছু, মনে করো যে তোমার গ্লিসারল বা অক্সালো অ্যাসিড, যাই হোক মনে করো যে কোনো একটা কিছু তৈরি হইলো, কিন্তু সেটা স্থায়ী না মানে কি, সেটা ভেঙে অন্য কিছুতে তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? অস্থায়ী কোনটা, অস্থায়ী যেটা তৈরি হয়ে আবার অন্য কিছুতে কনভার্ট হয়ে যেতে পারে বা পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য সেটাকে কি বলা হবে না, স্থায়ী পদার্থ বলা হবে না, বুঝছো? আচ্ছা এরপরে দেখো, তো কেন এটাকে স্থায়ী বলা হলো, কারণ CO2 থেকে একদম সর্বপ্রথম যেটা স্থায়ীভাবে তৈরি হয় সেটাই হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। কোন চক্রে, সেটা হচ্ছে ক্যালভিন চক্রে। কোন চক্রের জন্য, ক্যালভিন চক্রের জন্য, অর্থাৎ ক্যালভিন চক্রে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে আমরা পাই হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে। কোনটাকে পাই, ফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে। তো এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কত কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে ভাই? ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কত কার্বন বিশিষ্ট,
ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3 পি। আচ্ছা, এটার সংকেতটা আচ্ছা দেখো, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এটা কই থেকে তৈরি হয়? CO2, আমরা বলছি না CO2 বিজারণ হয়, CO2 বিজারণ দুটি গতিপথ, তো CO2 থেকেই আসে। তো এখন তুমি আমার বলতে পারো যে স্থায়ী কেন? কারণ হচ্ছে এটা অন্য কোনো কিছুতে কনভার্ট হয়ে যায় না, ঠিক আছে। অর্থাৎ CO2 থেকে প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট। তো এই জন্যই, আচ্ছা এটা আমি বলছি, তো যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট এই জন্যই দেখো, এই জন্য এটাকে বলা হয় C3, বা C3 মানে কি? কার্বন 3 বা C3 গতিপথ। বুঝছো কেন C3 গতিপথ বলা হয়? আশা করি বুঝছো। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, যে C3 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কোনটি, ঠিক আছে, বা C3 ক্যালভিন চক্রকে কেন C3 গতিপথ বলা হয়, ঠিক আছে, এগুলো আসবে। আচ্ছা, এরপরে আমরা আশা করি এটা তোমাদেরকে বোঝাতে পারছি। এগুলো থেকে এইসব গতিপথগুলো অনেক জটিল, বুঝছো, এখানের মধ্যে অনেক ক্রিয়া বিক্রিয়া আছে, তোমাদের বইয়ে এত কিছু নাই, সো আমিও দেখাচ্ছি না। এগুলো দেখাইলে আসলে মাথা হ্যাং হয়ে যাবে তোমাদের। জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, একদম জাস্ট শুধুমাত্র এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসি, এরপর হচ্ছে তোমার হ্যাচ ও স্ল্যাগ চক্র বা C4 গতিপথ। এখন C4 গতিপথ তোমরা মোটামুটি একটু আন্দাজ করতে পারতেছো যে C4 কেন হইলো। আচ্ছা, এখন দেখো, অস্ট্রেলীয় বিজ্ঞানী MD হ্যাচ ও CR স্ল্যাগ CO2 বিজারণের আরও একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ওইটা ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট ভাই? 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে C4 হ্যাচ ও স্ল্যাগ চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এই জন্য এটাকে কী বলা হয়? C4 গতিপথ বলা হয়, ঠিক আছে। এই জন্য এটাকে কী বলা হয়? C4 গতিপথ বলা হয়। এটা সম্পর্কে আমি আর কিছু বুঝাইলাম না, কারণ এটা বোঝানো লাগবে না, তোমরা বুঝছো আশা করি, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা। এই যে এই দুইটা চক্র থেকে এই দুইটা জিনিস খুব সুন্দর করে মনে রাখবা, ঠিক আছে। এরপর দেখো, এরপর আরও কিছু এখানে আছে। C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাগ চক্র ও ক্যালভিন চক্র পরিচালিত হচ্ছে দেখা যায়। অর্থাৎ যেগুলো C4, হ্যাঁ, ওগুলোতে একসাথে হ্যাচ ও স্ল্যাগ চক্র তো হবেই, সাথে ক্যালভিন চক্রও হতে পারে, ঠিক আছে, বা হয়। তো যেটা C4 সেটার মধ্যে হ্যাচ ও স্ল্যাগ চক্র হইতে পারে, আবার ক্যালভিন চক্র হইতে পারে। এরপর দেখো, C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। তাহলে দেখো, C4 উদ্ভিদে হ্যাচ ও স্ল্যাগ চক্র হয়, ক্যালভিন চক্র হয়। যেটাতে দুইটা হয় সেটাতে অবশ্যই সালোক সংশ্লেষণ বেশি হবে, আর যেটাতে একটা হয় সেটাতে অবশ্যই কম হবে সালোক সংশ্লেষণ। তো C4 এর মধ্যে হ্যাচ ও স্ল্যাগ চক্র হয়, ক্যালভিন চক্রও হয়, ঠিক আছে, দুইটাই হয়। কোথায় হয়? C4 এ দুইটাই হয়, ঠিক আছে। C4 কয়টা হয়? দুইটাই হয়। এই জন্য C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি। অর্থাৎ C4 এ এই যে তোমার C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার এবং উৎপাদন ক্ষমতা বেশি। যার সালোক সংশ্লেষণ বেশি তার উৎপাদন ক্ষমতা বেশি হবে। তাহলে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণ হার বেশি। যদি বলে কার সালোক সংশ্লেষণ ক্ষমতা বেশি, সেটা হবে কার? C4 উদ্ভিদের, ঠিক আছে। এরপর দেখো, সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারান্থাস ইত্যাদি উদ্ভিদে C4 পরিচালিত হয়। এই উদাহরণগুলো খুব ভালো মতো মনে রাখবা, যে ভুট্টা, আখ, তারপর হচ্ছে অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ যেমন মুথা ঘাস, তারপর হচ্ছে অ্যামারান্থাস একটা ঘাস, তার এই উদ্ভিদে C4 পরিচালিত হয়। কি পরিচালিত হয়? C4। তাহলে C4 কোথায় কোথায় পরিচালিত হয় ভাই? C4 পরিচালিত হয় হচ্ছে আচ্ছা, C4 পরিচালিত হয় কোথায়? দেখো, C4 পরিচালিত হয় হচ্ছে তোমার ভুট্টাতে, আখে, তারপর হচ্ছে অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, আর একটা হচ্ছে অ্যামারেন্থাস। হ্যাঁ, এই যেগুলোতে C4 উদ্ভিদটা, C4 চক্রটা পরিচালিত হয়, ঠিক আছে। কার ক্ষমতা বেশি? C4 এর ক্ষমতা বেশি। কেন বেশি? কারণ C4 এর মধ্যে হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্র এবং সাথে ক্যালভিন চক্র দুইটাই পরিচালিত হয়, ঠিক আছে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে তোমাদের এতটুকু পর্যন্ত এখানে দুইটা চক্র থেকে পড়তে হবে। আরেকটা চক্র ছিল, ওটা তোমাদের লাগবে না। আচ্ছা, এরপর আমরা যাই নিচে। দেখো, এরপরের টপিক হচ্ছে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিলের কী কী ভূমিকা আছে? দেখো, এটা তেমন কিছু না, জাস্ট একটু রিডিং করি আমরা। হ্যাঁ, রিডিং তো পড়া উচিত। এখন দেখো, আমার সাথে সাথে তোমরাও পড়তেছোই আলটিমেটলি। হ্যাঁ, তো দেখো, এখন আমি পুরাটা পড়াচ্ছি, তার মানে তোমার পুরাটা একবার পড়া হয়ে যাচ্ছে। তো পরে আমরা কী করতেছি? ইম্পর্টেন্টগুলো দেখাইতেছি। তার মানে তোমার আর পরে গিয়ে পুরাটা পড়তে হচ্ছে না, তোমার ইম্পর্টেন্টগুলো পড়লে
হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কী ভূমিকা আছে ভাই? দেখো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা কী? প্রথমে আচ্ছা আমরা এটাতে যাই। পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হার সরাসরি সম্পর্ক রয়েছে। কি বলছে? পাতার ক্লোরোফিলের পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ ক্লোরোফিল পাতায় আছে ওটার সাথে সালোক সংশ্লেষণের হার মানে কি? হার মানে হচ্ছে সালোক সংশ্লেষণ কতটুকু হয় বা কী পরিমাণ হয়, কম হয় নাকি বেশি হয়, এটা হচ্ছে কি বলছে ক্লোরোফিলের পরিমাণের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে। সরাসরি সম্পর্ক কীভাবে? দেখো কি বলছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। তাহলে একমাত্র ক্লোরোফিলই কী করতে পারে? আলোক শক্তি গ্রহণ করতে পারে, আর কেউ আলোক শক্তি গ্রহণ করতে পারে না। তাহলে একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। তাহলে এখন দেখো এরপরে পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। সংশ্লেষিত হওয়া মানে হচ্ছে তৈরি হওয়া, ঠিক আছে। এরপর দেখো নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণ হার নির্ভরশীল। মানে কি, যত বেশি নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট উৎপাদন হবে, হ্যাঁ, তত বেশি কী হবে? সালোক সংশ্লেষণের হার বাড়বে। এই জন্য বলছে যে এটার উপর নির্ভরশীল। এরপর দেখো সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা যায় এবং সালোক সংশ্লেষণ হার কমে যায়। দেখো কি বলছে, টোটাল কথা হইল ক্লোরোফিল যত বেশি থাকবে, ক্লোরোফিল বেশি কথা হচ্ছে তোমার তোমার হচ্ছে ক্লোরোফিল যত বেশি থাকবে তত কি হবে? ক্লোরোফিল বেশি, এটা দিয়ে আমি বেশি বুঝাইলাম, তত তোমার কি হবে? সালোক সংশ্লেষণ বেশি হবে। সালোক সংশ্লেষণ কি হবে? বেশি হবে, ঠিক আছে। সালোক সংশ্লেষণ কি হবে? বেশি হবে। তাহলে এটা তো সালোক সংশ্লেষণ বেশি হবে। তো ক্লোরোফিল বেশি, সালোক সংশ্লেষণ বেশি। এখন যত বেশি ক্লোরোফিল তোমার তৈরি হবে, উৎপাদন হবে, হ্যাঁ, নতুন ক্লোরোপ্লাস্ট, তো তত বেশি কী হবে? সালোক সংশ্লেষণ বাড়বে। তো ক্লোরোপ্লাস্ট উৎপাদনের হার বাড়লে সালোক সংশ্লেষণের হারও বাড়বে। নর্মাল কথা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এখন এখানে এই জিনিসটা আসলে একটু বলা উচিত বলতে, এটা তোমার ক্ষয়ের জন্য আসতে পারে। একবার রিডিং পড়িও, হ্যাঁ। রিডিং মানে এটা রিডিং পড়ার কিছু নেই আসলে, রিডিংই পড়বা, এই জিনিসটা রিডিং পড়িও। ওই যে ক্ষতে আসে না অনেক সময়, তো বলবে যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা ব্যাখ্যা করো, ঠিক আছে, এটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। ওকে, ক্ষয়ের জন্য এই যে দেখো ভাই, আমি তোমার বলে দিচ্ছি ক্ষয়ের জন্য এই জিনিসটা তুমি পড়তে পারবা না, একদম ইজি জিনিস। তুমি বলবা যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের সাথে পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হার সরাসরি সম্পর্ক রয়েছে। কীভাবে সম্পর্ক? কারণ একমাত্র ক্লোরোফিলে আলোক শক্তি গ্রহণ করতে পারে। এখন দেখো কী বলবা, নতুন ক্লোরোপ্লাস্ট এবং এই লাইন বাদ দিতে পারবা। এখানে কোনটা লাইন? এই লাইনটা, যে এই লাইনটা এখানে বাদ দিতে পারবা, ঠিক আছে। লাইনটা হচ্ছে বাদ দিতে পারবা। কীভাবে বাদ দিতে পারবা? এরপরে বলবা যে নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। এরপরে বলবা যে যত বেশি নতুন ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট উৎপাদন হবে তত বেশি কী হবে? সালোক সংশ্লেষণ হবে তত। এরপরে দেখো কোষে খুব বেশি। এরপর আবার এটাও বলে দিবা যে লাস্টে দেখো আমরা বলছি যে যত বেশি ক্লোরোপ্লাস্ট উৎপাদন হবে তত বেশি সালোক সংশ্লেষণ হার বাড়বে। এখন দেখো এমন একটা পর্যায়ে চলে গেল যে অতিরিক্ত ক্লোরোফিল চলে আসছে, মানে অতিরিক্ত পরিমাণ, যেটা বেশির থেকেও বেশি, হ্যাঁ, হয় না এরকম? তো তখন আবার কী হবে? সালোক সংশ্লেষণ হারটা কমে যাবে। কেন কমবে? তখন হচ্ছে এনজাইমের অভাব দেখা দিবে। এনজাইমের অভাবের কারণে কী হবে? সালোক সংশ্লেষণ হার কমে যাবে। তো এই জিনিসগুলো বলতে পারবা না? আশা করি পারবা, ঠিক আছে। এই যে এটা এখানে আছে লাস্টে, আশা করি এগুলো তোমরা বলতে পারবা। এরপর দেখো সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, কীভাবে আলো ভূমিকা পালন করে, ঠিক আছে। আলোটা থেকেও তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোফিলের ভূমিকাটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাও আমরা পড়বো, সবটাই পড়বো, কোনো কিছু বাদ দিব না। আচ্ছা দেখো কী বলছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। অবশ্যই আলোর গুরুত্ব অপরিসীম, আলো না থাকলে তো সালোক সংশ্লেষণ হবে না, তাই না? তো দেখো পানি এবং CO2 থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো আলো। হ্যাঁ, শক্তির উৎসকে আলো। দেখো আমরা বলছি যে আলো থেকে, ওই যে প্রথমে আলোক নির্ভর জায়গায় বলছিলাম না, ATP তৈরি হয়, NADPH তৈরি হয়, হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তো এই দুইটা তো শক্তি,
এই দুইটা শক্তি না, তো এই দুইটা তৈরি আসে কই থেকে? আলো থেকে আসে। এই জন্য বলছে যে আলো সংশ্লেষণের শক্তির উৎস হচ্ছে আলো। এরপরে দেখো সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। ক্লোরোফিল সৃষ্টিতে সূর্যালোক কী করবে? অংশগ্রহণ করে। এরপর দেখো সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। সূর্যালোকের প্রভাবে কী হয়? পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে। পত্ররন্ধ্র উন্মুক্ত হইলে CO2 পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কিন্তু পাতা যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার আলোক বর্ণালীর লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতে সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। তাহলে কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না? সেটা হচ্ছে তোমার দেখো লাল, নীল, কমলা এবং বেগুনি অংশে সালোক সংশ্লেষণ ভালো হয়, কিন্তু সবুজ এবং হলুদ অংশে, আচ্ছা এটা অন্য কালার দিই, কিন্তু তোমার সবুজ এবং হলুদ অংশটা সালোক সংশ্লেষণ ভালো হয় না। তাহলে সবুজ আর হলুদে কি হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। ভালো হয় কোথায়? লাল, নীল এবং কমলা। লাল, নীল, কমলা, বেগুনি এগুলোতে কী হয়? সালোক সংশ্লেষণটা ভালো হয়। তুমি এখানে ওইটা মনে রাখো যে সবুজ আর হলুদ আলোতে সালোক সংশ্লেষণটা ভালো হয় না, আর বাকিগুলোতে ভালো হয়। এতটুকু শেষ। আচ্ছা, এরপর দেখো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বাড়ে। ওই একই কথা, ক্লোরোফিলের মতো, ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলো বাড়লে সালোক সংশ্লেষণের হারও বাড়ে, কিন্তু আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে পাতার ভিতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়, ফলে সালোক সংশ্লেষণ হারও কমে যায়। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এটা মনে রাখতে হবে ভাই, যে সাধারণত 400 থেকে 480 কত 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এখন এখানে দুইটা ইনফরমেশান দিচ্ছে না ভাইয়া, একটা হচ্ছে 400 থেকে 480। তোমার প্রশ্ন যদি থাকে 400 থেকে 480 তাহলে এটা দেখাবো, আর যদি শুধুমাত্র 680 থাকে তখন 680 দেখাবো, ঠিক আছে? অর্থাৎ এই তিনটা জিনিস মনে রাখতে হবে। অর্থাৎ এটা একটা রেঞ্জ, কোনটা এটা একটা রেঞ্জ দিছে, এই যে এটা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দিছে। হ্যাঁ, এটা কী হইল? আচ্ছা, এটা হচ্ছে একটা রেঞ্জ দিয়েছে, হ্যাঁ, আর এটা হচ্ছে নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে 400 থেকে 480 আর একটা হচ্ছে 680, দেখো মিল আছে। 400 থেকে 480 আর একটা হচ্ছে 680। তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে কী হবে? তোমার সালোক সংশ্লেষণটা খুব ভালো হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, আসবে এগুলো। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে কোথায় যাবো আমরা? এরপর হচ্ছে তোমার সালোক সংশ্লেষণের প্রভাবক। হ্যাঁ, এই যে প্রভাবকগুলো এগুলোও ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তোমার এটা ঘতে আসতে পারে, যে সৃজনশীলের ঘ থাকে না, ঘতে আসবে যে সালোক সংশ্লেষণের প্রভাবকসমূহ ব্যাখ্যা করো, হ্যাঁ, বা প্রভাবকসমূহ লিখো, এরকম কিছু আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ঘয় আসতে পারে, ঘয়ের জন্য, ঠিক আছে ভাই? তো এখন দেখো এখানে উপরান কিছু বলছে, এটা লাগবে না, এটা সালোক সংশ্লেষণের দুই রকমের প্রভাবক থাকে। কয় রকমের প্রভাবক থাকবে ভাই? দুই রকমের প্রভাবক থাকবে। কয় রকমের? দুই রকমের। কী কী প্রভাবক? দেখো দুই রকমের কী বলছি? দুই রকমের বলছি, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবক মানে কি? এগুলো বাইরে থেকে কাজ করে, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ প্রভাবক, ঠিক আছে? একটা বাহ্যিক আর একটা কি? অভ্যন্তরীণ প্রভাবক। তো যেটা বাহ্যিক সেগুলো হচ্ছে বাইরে থেকে কাজ করবে, আর অভ্যন্তরীণগুলো ভিতরে কাজ করবে, অর্থাৎ উদ্ভিদের ভিতরের থেকে কাজ করবে, ঠিক আছে? তো এখন বাহ্যিক প্রভাবকগুলো তুমি আন্দাজ করতে পারতেছো। দেখো প্রথমটা হচ্ছে কি? আলোটা কি বাইরে থেকে আসে না? কোথা থেকে আসে? আলোটা অবশ্যই বাইরে থেকে আসে, গাছের বাইরে থেকে তো আসে, ভিতরে থেকে তো আসে না। তো যেহেতু বাইরে থেকে আসে, তো এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। এখন আলো সম্পর্কে আমরা এই তো মাত্র আলোচনা করে আসলাম এখানে, এই যে এটাতে আর কোনো কিছু নাই। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড। এরপরটা কি? কার্বন ডাইঅক্সাইডটা বাইরে থেকে আসে। সূর্যের আলো যখন পড়ে তখন পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, তো বায়ুমণ্ডল বা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা পাতার অভ্যন্তরে প্রবেশ করে, তাই না? তো এই জন্য কার্বন ডাইঅক্সাইডটাও কি বাহ্যিক প্রভাবক, ঠিক আছে? তো এরপর দেখো কি বলছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। কেমনে চলবে বলো? কার্বন ডাইঅক্সাইডটাই তো মূল উপাদান সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার। কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে, ওই যে আমরা পড়ে আসছি CO2 বিজারিত হয়, বিজারিত হওয়ার জন্য কি লাগে? পানিও লাগে। তো এই জন্য কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে সালোক সংশ্লেষণ হয় আমরা বলছি। তো কার্বন ডাইঅক্সাইডের মূল উপাদান আসলে, ঠিক আছে? এই জন্য চলতেও পারবে না। এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণ। এই যে দেখো এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিজারণের কারণেই অর্থাৎ কি বলছে, এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কেন গুরুত্বপূর্ণ দেখছো? আচ্ছা, এরপরে তোমার কোথায় গেল? আচ্ছা, এরপরে দেখো
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03 ভাগ। দেখো ওই যে আমরা আগেও বলছিলাম, ওই যে আরও আগে, হ্যাঁ আগের ইয়েতে ছিল, আগের ক্লাসে, যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03 ভাগ অথবা পার্সেন্ট। আর পানিতে, হ্যাঁ বা পানিতে হচ্ছে 0.3%। পানিতে কতটুকু? 0.3%, অর্থাৎ পানিতে বেশি। ওই যে আমরা বলছিলাম না, জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয়। কোথায় বেশি হয়? জলজ উদ্ভিদে। কেন বেশি হয়? যে পানিতে 0.3% থাকে আর বায়ুমণ্ডল থাকে 0.03%। তাহলে এটা অবশ্যই বেশি না, এটা বেশি, এটা কম। তো এই জন্য জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ বেশি হয়। এটা আমি এখানে আর দেখাইলাম না। কিন্তু এ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্যের সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বাড়লে সালোক সংশ্লেষণের পরিমাণও বাড়ে। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রা, সব কিছুর একই কথা, খুব বেশি মাত্রায় বেড়ে গেলে তখন কিন্তু পাতার মধ্যে এই পত্ররন্ধ্র বন্ধ হবে, সালোক সংশ্লেষণের হার কমে যাবে, সালোক সংশ্লেষণের হার কমে যাবে। ঠিক আছে? এখন দেখো তোমাকে এই যে কী করতে হবে। দেখো তুমি প্রভাবকগুলো যখন তোমাকে বলবো ব্যাখ্যা করো, তখন তুমি প্রভাবকগুলো লিখে সাথে একটু একটা লাইন করে লিখবা। এই যে এখান থেকে কী লিখবা? তুমি লিখবা যে এ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালোক প্রক্রিয়া চলতেই পারে না। ঠিক আছে? চলতেই পারে না। তারপর হচ্ছে লিখবা এ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলে হয়ে থাকে। ঠিক আছে? তো এরপরে লিখবা যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। এটা লিখতে পারবো না যে কার্বন ডাইঅক্সাইড বাড়লে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে, খুব মাত্রায় বেড়ে গেলে তখন ম্যাসোফিলিস ক্ষতিগ্রস্ত হয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এই যে এগুলো লিখলেই হয়ে যাবে, বুঝছো? এগুলো একদম ইজি জিনিস। ঠিক আছে? তোমার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়বে, তবে অতিমাত্রায় বেড়ে গেলে তখন সালোক সংশ্লেষণের হার কী হবে? আবার কমে যাবে। এই যে নর্মাল কথা। ওই যে একটা কথা আছে না, যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ঠিক আছে? ওই যে তেলা মাথায় তেল দেয়া, একটা প্রবাদ আছে, বুঝছো? যে তেলা মাথায় তেল দেয়া। তুমি যার মাথা হচ্ছে তেল তেলে, হ্যাঁ, তো তার মাথায় যদি তুমি আরও তেল দাও, অবশ্যই সে বিরক্ত হবে না? হ্যাঁ, সব কিছুই এরকম। আসলে তোমার যে কোনো কিছু অতিরিক্ত ভালো না। এটা হচ্ছে একটা কথা আর কি। এটা আসলে হয়। তুমি পড়াশোনা করো, তবে আমি তোমারে নিরুৎসাহিত করতেছি না। তুমি পড়বা, তবে পড়াশোনার সাথে সবসময় যে সারাক্ষণ পড়বা তেমন না। তুমি পড়বাও, তুমি নিজেকে এন্টারটেইন করার জন্য বা নিজেকে চিয়ার আপ করার জন্য সাথে করলা তোমার যেটা তোমার শখ বা হবি, যেটা করতে চাও। কেউ আছে খেললা, একটু মাইন্ড ফ্রেশ করলা। হ্যাঁ, সারাক্ষণ বই নিয়ে বসে থাকা আসলে এটা কেমন দেখায়। তো আচ্ছা, এসব কথা না বলি। আচ্ছা, এরপরে তাহলে আমরা দুইটা বাহ্যিক প্রভাব পাইছি, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে তাপমাত্রা। 3 নাম্বারটা কি? এটা হচ্ছে তাপমাত্রা। দেখো, তাপমাত্রা কি উদ্ভিদের ভিতরে থাকে না বাইরে থেকে হয়? বাইরে থেকে হয়। তো এটাই বলছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা এবং অতি উচ্চ তাপমাত্রা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। দেখো, অতি নিম্ন তাপমাত্রা এবং অতি উচ্চ তাপমাত্রা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে না। অর্থাৎ অতি নিম্ন তাপমাত্রা কতটুকু? যে 0 ডিগ্রি সেলসিয়াস অতি নিম্ন, আর অতি উচ্চ হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে এগুলাতে কী হবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এরপর দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা। হ্যাঁ, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে ভালো হয় কোন তাপমাত্রায়, সেটা বা পরিমিত তাপমাত্রা কত? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কতটুকু? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো মনে রাখবা যে 22 থেকে, যে প্রশ্ন আসবে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? তো 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো, 22 ডিগ্রি সেলসিয়াসের কম হলেও সালোক সংশ্লেষণের হার কমে যাবে। এরপর দেখো, 35 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হলে সালোক সংশ্লেষণের হার কী হবে? কমবে। অর্থাৎ 35 থেকে বাড়লেও কমবে সালোক সংশ্লেষণের হার, আর 22 থেকে কমলেও কমবে। এর মাঝখানে থাকলেই সালোক সংশ্লেষণের হারটা কী হবে? ভালো হবে। ঠিক আছে? তাহলে তাপমাত্রা গেল। এরপরে আসো, এরপরটা হচ্ছে পানি। এরপরটা কি? পানি। দেখো, পানিটাও কিন্তু বাহ্যিক প্রভাবক। পানি কোথা থেকে আসে? উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে না, তাহলে এটাও বাইরে থেকে আসে। এরপর দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার শর্করা তৈরির উদ্দেশ্যে CO2 বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন পানি থেকেই আসে। প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কই থেকে আসে? পানি থেকে আসে। হ্যাঁ,
ওই যে পানি ভেঙে কি হয় বলছিলাম, অক্সিজেন হাইড্রোজেন হয়। তো এই জন্য বলছে যে হাইড্রোজেন আয়ন পানি থেকে আসে। পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রে রক্ষীকোষ স্ফীতি হারিয়ে বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্রের মধ্যে কিছু রক্ষীকোষ থাকবে, কি থাকে ভাই? রক্ষীকোষ থাকে। এখন রক্ষীকোষ জিনিসটা তোমার আমি বোঝাইতে হলে তোমাকে পত্ররন্ধ্র আঁকাই বোঝাইতে হবে, বুঝছো? তো আচ্ছা একটু দেখাই পত্ররন্ধ্রের চিত্রটা। আচ্ছা সরি, পত্ররন্ধ্রের ছিদ্রটা থাকে হচ্ছে এরকম, তোমার এই যে এরকম একটা ছিদ্র থাকে তো ভাই। তো এর এর সাথে এখানে কিছু রক্ষীকোষ থাকে, এই যেভাবে, বুঝছো? তো এই যে এটা একটা রক্ষীকোষ, এটা একটা রক্ষীকোষ, হ্যাঁ, এরকম দুইটা রক্ষীকোষের মাঝখানে আমাদের পত্ররন্ধ্রটা ছিদ্রটা থাকে, ঠিক আছে? তো এই দুই সাইডে দুইটা রক্ষীকোষ থাকে না, রক্ষীকোষগুলো যখন তোমার স্ফীত মানে কি, পানি দিয়ে পূর্ণ হয়ে যাওয়া। তো যখন পানি দিয়ে পূর্ণ হয়ে যাবে, দেখো এটা আমি আঁকছি, এটা হচ্ছে স্ফীত অবস্থা, অর্থাৎ ফুলে গেছে। যখন ফুলে যায় তখন এরা দুই সাইডে এদিকও আচ্ছা এদিকেও টান মারে, এদিকেও টান মারে, তখন দেখো এই দুই সাইডের দুইটা জিনিসকে টেনে টেনে নিয়ে গেছে না, তো নিয়ে যাওয়ার কারণে এই পত্ররন্ধ্রটা খুলে যায়। তো যখন তারা স্ফীতি হারিয়ে ফেলে, অর্থাৎ পানি যখন চলে যায়, ওই যে কিসমিস দেখছো না, শুকনা হয়ে একদম চিপা হয়ে যায়, ওই রকম মানে চিপে গিয়ে বা স্ফীতি হারিয়ে ফেললে তখন এগুলো একদম এভাবে পত্ররন্ধ্রগুলো এভাবে চিপে যায়, হ্যাঁ, পত্ররন্ধ্র এই ছিদ্রটা এভাবে চিপে যায়, রক্ষীকোষগুলো এভাবে স্ফীতি হারিয়ে চিপে যায়, বুঝছো? তো তখন পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। তো এই যে রক্ষীকোষের কাজ হচ্ছে পত্ররন্ধ্রকে খোলা এবং বন্ধ করা, ঠিক আছে? এটাই বলছে। এরপর দেখো, ফলে বাতাস থেকে CO2 অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়, অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইম সক্রিয়তা বিনষ্ট হয়ে শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হতে পারে। আচ্ছা পানি সম্পর্কে এত কিছু, পানি সম্পর্কে কিছু লাগবে না। আচ্ছা এরপর দেখো, এরপরটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটাও বাইরে থেকে আসে। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়, আবার অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। এটা একটু মনে রাখো যে বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায়, এবং আর অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষণের হারও বেড়ে যায়। দেখো আমরা পড়ে আসছিলাম না যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়া কী কী তৈরি হয়। এই যে আমরা বিদ্যুৎ বিক্রিয়াটা কই গেল, এই যে দেখো বিক্রিয়াটা এখানে কী তৈরি হয়, অক্সিজেন তৈরি হয় না ভাই? এই যে দেখো উপজাত দ্রব্য হিসেবে কী তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। তো এখন তোমার যদি বাতাসে অতিরিক্ত অক্সিজেন থাকে তাহলে আরও কেন অক্সিজেন তৈরি হবে? হ্যাঁ, এই জন্য অক্সিজেনের ঘনত্ব যখন বাতাসে বেড়ে যায় তখন সালোক সংশ্লেষণের হারটা কমে যায়, আর যখন ঘনত্ব কমে তখন সালোক সংশ্লেষণের হার বাড়ে, ঠিক আছে? এটা মনে রাখবা। আচ্ছা এরপর এটা হচ্ছে খনিজ পদার্থ। এরপরে এটা কি, খনিজ পদার্থ। এগুলো হচ্ছে তোমার এই তাও বাহ্যিক প্রভাবক বাইরে থেকে আসে, ঠিক আছে? তো এখানে দেখো একটা জিনিস আছে, ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম, এটা মনে রাখিও। ক্লোরোফিলের প্রধান উপকরণ কি, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। তাহলে ক্লোরোফিলের প্রধান উপাদান কি, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম। আচ্ছা এরপর দেখো, লোহার অনুপস্থিতিতে কি বলছে, লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না। লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। তো তোমার প্রশ্ন আসতে পারে না যে পাতা হলুদ হয়ে যায় নিচের কোনটির অভাবে? হ্যাঁ, যে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কোনটির অভাবে? এই প্রশ্ন আসতে পারে না ভাই? অবশ্যই আসতে পারে, ঠিক আছে? তো কোনটির অভাবে হয়? এই যে লোহার অভাবে কি হয়, ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়, বুঝছো? আচ্ছা এরপরে হচ্ছে তোমার রাসায়নিক পদার্থ, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার অত বেশি লাগবে না কিছু, জাস্ট নামটা মনে রাখো, রাসায়নিক পদার্থ, ঠিক আছে? তাহলে তোমার এখন বাহ্যিক প্রভাবকগুলো শেষ হইলো। এখন বাহ্যিক প্রভাবকগুলো কী কী আছে আবার একটু রিক্যাপ করি। আলো, কার্বন ডাইঅক্সাইড, তাপমাত্রা, তারপর হচ্ছে পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে কি তোমার বাহ্যিক প্রভাবক। এখন আমরা আসবো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, ঠিক আছে? অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে দেখো ক্লোরোফিল, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে সর্বপ্রথম কী আছে, ক্লোরোফিল সম্পর্কে আমরা আগেই আলোচনা করে ফেলছি, যে ক্লোরোফিলের ভূমিকার মধ্যে, ঠিক আছে? তো অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে দেখো ক্লোরোফিল জিনিসটা কোথায় থাকে, পাতার ভিতরে থাকে না, এই জন্য এটা অভ্যন্তরীণ প্রভাবক। এরপর দেখো 2 নম্বরটা কী বলছে, পাতার বয়স ও সংখ্যা। কী বলছে, পাতার বয়স ও সংখ্যা মানে কি, দেখো একেবারে কচি অর্থাৎ একদম নতুন পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোক সংশ্লেষণ কম হয়। দেখো ভাই তুমি চিন্তা করো,
মানুষের মধ্যে যে বাচ্চারা, হ্যাঁ বাচ্চারা আর হচ্ছে বয়স্ক, এই দুইটা সেম না প্রায়? ওরাও তেমন কিছু কাজ করতে পারে না, একদম বয়স্করাও মানে মোটামুটি মানে কাজ করার ক্ষমতা হারাই ফেলে, মানে আগের মতো করতে পারে না। কিন্তু ইয়ং এজের যারা মানে মধ্যবয়স্ক যারা, অর্থাৎ আমরা মনে করো তোমার আমি বলতে পারি যে হচ্ছে তোমার 18 থেকে 18 না, মনে করো আচ্ছা হ্যাঁ মনে করো 20 থেকে অলমোস্ট 40, 20 থেকে 40 এতটুকু বয়সের মানুষরা কি হয় তোমার, এই 20 থেকে 40 বছর বয়সী মানুষগুলো কি হয়, খুবই তাগড়া হয়, অর্থাৎ তোমার ওরা ভালোভাবে কাজ করতে পারে। সেমভাবে পাতার ক্ষেত্রেও বলছে যে তোমার কচি পাতা এবং এক বয়স্ক পাতা ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে শ্বাস সংশ্লেষণ কম হয়। পাতার বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি হয়। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি শ্বাস সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, যেটা বললাম যে বয়সী পাতায় শ্বাস সংশ্লেষণ সবচেয়ে বেশি ঘটে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণও বেশি হয়। পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণও কী হবে, বেশি হবে। এটা তো সহজেই বুঝো। হ্যাঁ, পাতা যদি একটা হয়, তোমার পাতা যদি একটা হয় সালোক সংশ্লেষণ যতটুকু হবে, পাতা যদি 100টা হয় সালোক সংশ্লেষণ আরও বেশি হবে না? আবার পাতা যদি 1000টা হয় আরও বেশি হবে, পাতা যদি 2000টা হয় আরও বেশি হবে, পাতা যদি 10,000টা হয় আরও বেশি হবে। ঠিক আছে, এভাবে তো পাতার সংখ্যা যত বেশি হবে সালোক সংশ্লেষণটাও তত বেশি হবে। আচ্ছা এরপরে যাই আমরা কোথায়, শর্করার পরিমাণ। দেখো এটা হচ্ছে তোমার শর্করার পরিমাণ যদি তোমার থাকে অলরেডি, হ্যাঁ, বা দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে, বিকালে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণ গতি মন্থর হয়। দেখো শর্করা যত বেশি জমা হয়ে যাবে তত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কম হবে। শর্করা যদি জমা হয়ে থাকে তাহলে সে আরও তৈরি করবে কেন, সে তৈরি করার স্পেসটা অর্থাৎ সুযোগটা পাবে না। এই জন্য বলছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও উদ্বন্ধনীর প্রভাবক। এরপর হচ্ছে পটাশিয়াম। এরপরটা কি, পটাশিয়াম। দেখো পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, কারণ সম্ভবত এই প্রক্রিয়া পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে, পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বেশ কমে যায়। ঠিক আছে, কিসের অভাবে কমে যায়, পটাশিয়ামের অভাবে। ওইখানে পাইছিলাম কি, ওই যে লোহার অভাবে পাতা হলুদ হয়ে যায়, আর এখানে হচ্ছে পটাশিয়ামের অভাবে কী হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে কমে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে এনজাইম। বিভিন্ন ধরনের এনজাইম হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে ভাই। ঠিক আছে, তো তোমাদেরকে আশা করি আমি অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবকগুলো বুঝাইতে পারছি। ঠিক আছে, এগুলো পড়বা, এগুলো আসলে ঘরের জন্য আমি এখানে লিখে দিয়েছিলাম না, ঘতে আসে, বুঝছো, এই অভ্যন্তরীণ প্রভাবকগুলো সম্পর্কে, মানে দুই প্রভাবকগুলো সম্পর্কে আসে আর কি তোমার। আচ্ছা এরপরে আসো জীব জগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এটাও তোমার ওই যে সৃজনশীলের ঘতে আসে, যে বলবে উদ্দীপকের প্রক্রিয়াটি সম্পর্কে, উদ্দীপকের প্রক্রিয়াটি জীবজগতের উদ্দীপকের প্রক্রিয়াটি এর জীবজগতের গুরুত্ব ব্যাখ্যা করো। মানে তোমাকে উদ্দীপকের তো সালোক সংশ্লেষণ তো বলে দিবে না, উদ্দীপক একটা কিছু দিবে, হিন্টস দিবে, ওই হিন্টস থেকে তুমি বের করতে হবে এটা সালোক সংশ্লেষণ। ওই যে বিক্রিয়া দিবে, অথবা আমরা যে বিক্রিয়াটা শিখছিলাম ওই বিক্রিয়াটা দিবে। তো এখন দেখো আমরা পড়ি, হ্যাঁ, এই যে জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্বটা পড়ি। কী বলছে দেখো, সালোক সংশ্লেষণ এটা তোমাকে আমি দেখো, এটা তো তোমাকে আমি তেমন কিছু দাগাই দিব না, হ্যাঁ, কারণ এইটা তোমার সৃজনশীলের ঘরের জন্য তোমার পুরাটা করতে হবে। দাগাই দিলে তুমি পরীক্ষা লিখতে পারবে না। যখন পুরাটা পড়বা তোমার মাথায় একটা আইডিয়া আসবে যে ইয়া করতে হবে, মানে কোনটা পড়তে হবে, মানে কী লিখতে পারবা। ঠিক আছে, সবটা পড়বা এটা, কারণ এটা আসে সৃজনশীলের ঘতে আসার মতো জিনিস আর কি, বুঝছো। তো দেখো সালোক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। দেখো এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি হয়েছে। কীভাবে সৃষ্টি হয়েছে দেখতে, সূর্যালোকের সাথে নিচে সংক্ষিপ্ত আলোচনা থেকে সালোক সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে। বিশ্বজুড়ে এই বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো বিজ্ঞানী এই প্রক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন। ঠিক আছে, এরপর দেখো সমস্ত শক্তির উৎস হলো সূর্য। আমরা জানি একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারে। একমাত্র উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। বুঝছো, কোনো প্রাণী তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন, তার সবই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। অবশ্যই সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণ নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায় পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণী খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, হ্যাঁ দেখো এই যে খাদ্যের জন্য
নির্ভরশীল। কারা নির্ভরশীল? সকল প্রাণী নির্ভরশীল, ঠিক আছে? এটা একটা গুরুত্ব পাইলা। এরপর দেখো পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে? অক্সিজেন এবং CO2 সঠিক অনুপাত রক্ষা করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, ঠিক আছে? অক্সিজেন এবং CO2 দেখো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কী হয়? অক্সিজেনটা পরিবেশে আসে। কোথায় আসে? অক্সিজেনটা পরিবেশে আসে, আর CO2টা পরিবেশ থেকে নেয়। এটাই তো হয়। দেখো ওই যে সালোকসংশ্লেষণ বিক্রিয়া পড়ছিলাম না আমরা, CO2 কোথায় হয়? এই সাইডে হয়, বাম পাশে, আর অক্সিজেনটা উৎপাদন হয়। তো অক্সিজেনটা পরিবেশে আসে আর CO2টা গ্রহণ করে। এভাবে সঠিক অনুপাত রক্ষায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া একটা বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এটাও একটা গুরুত্ব। এরপর দেখো বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95 ভাগ। বায়ু এটা করবা যে এটা লাগবে, বায়ুতে অক্সিজেনের পরিমাণ কতটুকু? 20.95 ভাগ অথবা পার্সেন্ট। CO2 তো জানোই 0.03% অথবা 0.33%। আচ্ছা, এরপর দেখো পৃথিবীতে উদ্ভিদ, এরপরটা হচ্ছে দেখো পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে এই দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়, অবশ্যই থাকতে হয়। দেখো CO2 কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বাড়লে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এরপর দেখো এই পরিমাণে তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আমরা জানি সব জীবেই সবসময় শ্বসনক্রিয়া চলতে থাকে। দেখো জীবের মধ্যে আমরা প্রাণীরা শ্বসন প্রক্রিয়া সবসময় চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি এবং CO2 ত্যাগ করি। দেখো আমরা যে নিঃশ্বাস নিই, নিঃশ্বাসের মাধ্যমে আমরা কী নিই? অক্সিজেন নিই না, আর CO2 ত্যাগ করি পরিবেশের মধ্যে। এই প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া, ঠিক আছে? তো দেখো কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা, আমরা অক্সিজেন সব নিয়ে ফেলতাম এবং CO2 গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বলে এখনও বায়ুমণ্ডলে অক্সিজেন এবং CO2 গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হয়, ঠিক আছে? দেখো একদিকে আমরা অক্সিজেন পরিবেশ থেকে নিয়ে ফেলি আর পরিবেশে কী ত্যাগ করি? CO2 ত্যাগ করি। তো দেখো শুধু যদি এটা চলতে থাকতো তাহলে CO2 বাড়তো, অক্সিজেন কমে যাইতো। কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ একদিকে আমরা CO2 নিই, আরেকদিকে আমরা CO2 ছাড়ি, আরেকদিকে ওই CO2টা উদ্ভিদ গ্রহণ করে। আবার দেখো আমরা অক্সিজেন নিজেরা গ্রহণ করি, কিন্তু এই অক্সিজেন আবার ত্যাগ করে কে? উদ্ভিদ ত্যাগ করে। তাহলে দুদিকে সমতাটা রক্ষা করতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তবে বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলের দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাজে আমাদেরকে অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। এটা আসলে ঠিক কথা। অধিক হারে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। এরপর দেখো মানব সভ্যতার অনেকাংশে সালোকসংশ্লেষণের উপর পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী যেমন নাইলন, রেয়ন, কাগজ, সেলুলোজ, কাঠ এগুলো উদ্ভিদ থেকে আসে। ওষুধও উদ্ভিদ থেকে আসে। কুইনাইন, তারপর মরফিন, এগুলো জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোকসংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং সালোকসংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া, ঠিক আছে? শুধু তাই নয়, আজ থেকে 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এখানে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। পৃথিবীতে আদি উদ্ভিদ এগুলো ছিল। এটা এই প্যারা লাগবে না, তুমি এই পুরাটা পড়বা। পুরাটা থেকে তুমি যতটুকু লিখতে পারো, ঠিক আছে? এই পুরাটা থেকে তুমি যতটুকু লিখতে পারো। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। আমি যদি তোমাকে দাগাইও দিই, সেটা হচ্ছে আমরা যে খাদ্যের জন্য নির্ভরশীল, হ্যাঁ, প্রাণীকুল নির্ভরশীল, যাই এই একটা। এরপর হচ্ছে অনুপাত রক্ষা করে, যে CO2 এবং অক্সিজেনের সঠিক অনুপাত রক্ষা করে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে যে তোমার ওই যে CO2 শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে ভারসাম্য রক্ষা করে। এরপর হচ্ছে এই যে এখানে এটাও লিখতে পারো, অগ্রগতি সকল কিছু আসে, এই যে মানুষ অগ্রগতি নির্ভরশীল, এগুলো সবগুলো আসে উদ্ভিদ থেকে। আসলে কথা হলো এটা পুরোটা পড়বা, আসলে দাগানোগুলো পড়ে তুমি আসলে করতে পারবা না। পুরোটা পড়লে তখন তুমি বুঝতে পারবা, তখন তুমি ওইভাবে লিখতে পারো, বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা এখানে শেষ। আচ্ছা, শ্বসনটা আমরা আচ্ছা নেক্সট এরপরের আচ্ছা এই চ্যাপ্টার 2টা পার্ট হয়েছে না? তো এটা তো সেকেন্ড পার্ট চলতেছে। আচ্ছা, থার্ড পার্টে শ্বসন করাবো ইনশাল্লাহ। ক্লাস লেংদি করতে চাচ্ছি না, ছোটো ক্লাস করাবো। লেংদি করলে আসলে এটা হচ্ছে লেংদি করবো না। পার্ট 3তে আছে শ্বসন করাবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা সব কিছু আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে তোমার কোনো কিছু যদি আসলে নাই বুঝো বা কনফিউশন থাকে, তুমি কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। আর বা কীভাবে পড়াইলে তোমাদের জন্য আরও উপকার হবে বা তোমরা বুঝবা, সেগুলোও জানাইতে পারো। বা কথা হচ্ছে তোমার মানে রিভিউ জানাবা আর কি। তো আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ।
ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।